প্রিয় লিসেনার্স, এখন আমি একটি ঘটনা আপনাদের সামনে পেশ করতে চাই। ঘটনাটি যার সাথে ঘটেছিল তার নাম হচ্ছে মোহাম্মদ মাসুম। উনি পেশায় একজন মোটর বাইক চালক। আপনারা জানেন যে সুনামগঞ্জ এলাকায়, সুনামগঞ্জে অনেক দুর্গম জায়গা রয়েছে। হাওর কেন্দ্রিক পুরো সুনামগঞ্জ হওয়ার কারণে এবং সেখানে অনেক রাস্তাঘাট না থাকার কারণে মোটরসাইকেলই একমাত্র ভরসা, মোটরসাইকেলই মানুষজন আসা যাওয়া করে। তো সুনামগঞ্জের এমনই একজন মোটর বাইক চালক, নাম হচ্ছে মোহাম্মদ মাসুম। ওনার বাসা তাহিরপুরে। ওনার বর্তমান বয়স 50। ঘটনাটি যখন ঘটেছিল সেই সময়টি ছিল 1998 সাল। সময়টি ছিল শীতকাল, ঠিক যেমন এখন শীতকাল চলছে তেমন। উনি যখন ছোটখাটো ব্যবসা করতেন, আর ব্যবসায়িক প্রয়োজনে ওনার বেশ কিছু দেনাদার সৃষ্টি হতো, আবার ওনার কাছেও কেউ কেউ টাকা পেতেন। তো মাঝে মাঝে যে কাজটি করতেন, ওই দেনাদারদের কাছ থেকে টাকা আদায়ের জন্য তারা যখন যে ডেটগুলো দিতেন, তখন ওই ডেটগুলোতে উনি ওই দেনাদারদের কাছ থেকে টাকা আদায়ের জন্য যেতেন। ব্যবসায়িক কারণে অনেক সময় পণ্য বেচা কেনা হয়, যার ফলে একটু দেনাদার সৃষ্টি হয়, আর কি দেনা পাওনা সৃষ্টি হয়। তো টাকা আদায়ের জন্য উনি যেতেন। তো এমনই 1998 সালের এমনই এক শীতকালে এক রাতে উনি একটি জায়গায় যান। সেই জায়গাটার নাম হচ্ছে নতুন বাজার। আপনারা যারা নীলাদ্রি গিয়েছেন তারা নতুন বাজার পার হয়ে নীলাদ্রি গিয়েছেন। তো যাই হোক, নতুন বাজার উনি যখন যান, ওখানে একজন দেনাদারের সন্ধানে তিনি গেলেও, যেহেতু তখন 1998 সালে এরকম ফোন ছিল না, আর ওই সমস্ত এলাকাগুলোতে তো এখনো নেটওয়ার্ক অতটা ভালো নয়। তো যাই হোক, তখন উনি ওই দেনাদারকে বাসায় পান নাই। কারণ হচ্ছে তিনি তখনও উনি কাজ সেরে বাড়িতে আসেন নাই। কারণ কখন আসবেন তা তো বলতে পারে না, এদিকে রাত হয়ে যাচ্ছে। এই জন্য উনি চিন্তা করলেন, ঠিক আছে চলে যাই, আরো কয়েকজনের সাথে দেখা করার দরকার, তো তাদের সাথে গিয়ে দেখা করি। এই চিন্তা করে নতুন বাজার থেকে উনি শিববাড়ির দিকে আসতে থাকেন। শিববাড়ির দিকে যখন আসতে থাকেন এবং আস্তে আস্তে যখন শিববাড়ির ওই বিশেষ স্থানটির কাছে চলে আসেন, হঠাৎ উনি দেখেন শ্মশানে একটি মৃতদেহ দাহ করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আবার একই সময়ে গোরস্থানে বা মুসলিম কবরস্থানে একটি লাশকে জানাজা দেওয়ার প্রস্তুতি চলছে, যে ওইখানেই গোরস্থানে জানাজা দিয়ে সেখানে দাফন করা হবে। শ্মশানে 20-25 জন লোক, আবার পাশে মুসলিম কবরস্থানেও একই রকম ভাবে 15-20 জন মানুষ সেখানে রয়েছে। তো উনি চিন্তা করলেন যে এত রাত, রাত কিন্তু তখন প্রায় 11টা বাজে, আর হাওর অঞ্চলে কিন্তু রাত 11টা মানে অনেক রাত। উনি চিন্তা করলেন যে এই এলাকায় তো অনেককেই তো আমি চিনি, দেখি কে মারা গেছে। তো উনি গিয়ে দেখেন যে, প্রথমে যান উনি মুসলিম কবরস্থানের ওইখানে, গিয়ে দেখেন যে সবাই জানাজায় দাঁড়িয়ে গেছে। তো উনিও জানাজায় দাঁড়িয়ে যান। উনি জানাজা পড়ার পর, সাধারণত আমরা দেখি যে জানাজা পড়ার পরে লাশের মুখটা খুলে দেওয়া হয়, শেষ মানে সবাই যেন শেষ দেখা দেখতে পারে। তো উনিও লাশের শেষ দেখা দেখার জন্য এগিয়ে যান। উনি লাশটি দেখেন, লাশটি দেখে উনি চিনতে পারেন না। তো যেহেতু উনি চিনতে পারেন না, এই জন্য উনি আসলে কাউকে আর প্রশ্নও করেন না যে আসলে এটা কার লাশ বা কে কিভাবে মারা গিয়েছে, এটা আর কাউকে উনি প্রশ্ন করেন না। তো উনি এবার চিন্তা করে, দেখি শ্মশানের ওখানে যাই, শ্মশানের ওখানে যাকে দাহ করা হবে তাকে আমি চিনি কিনা। অত্র অঞ্চলে বেশ অনেক হিন্দু ভাইদের সাথে তো তার পরিচয় আছে। এই চিন্তা করে উনি শ্মশানের, যেহেতু একদম পাশাপাশি লাগোয়া, উনি সেখানে যান। গিয়ে দেখেন যে চিতার উপর একটি লাশ শোয়ানো আছে, কিন্তু লাশটি দেখে উনি চমকে ওঠেন যে কি ব্যাপার, এই লাশটিকে যেন আমি কোথাও দেখেছি, আর একটু ভালো করে দেখি তো। এই চিন্তা করে উনি আরেকটু কাছে এগিয়ে যান। মনে হচ্ছে যে একটু আগেই এই লোকটিকে কোথাও যেন দেখেছি। ওনার হঠাৎ মনে পড়ে যায় যে আচ্ছা, একটু আগে যা জানাজা পড়লাম তার লাশের চেহারার সাথে এর চেহারা তো অনেক মিল। শুধু মিল নয়, মনে হচ্ছে হুবহু একই মানুষ।
ওনার মনের মধ্যে খটকা লাগে। উনি আরো নিশ্চিত হওয়ার জন্য দৌড়ে ওই মুসলিম কবরস্থানে চলে যান। তখনও লাশ দাফন করা হয়নি, তখনও লাশের মুখ খোলা ছিল। যেহেতু মাত্র অল্প সময়ের ব্যবধান, উনি গিয়ে দেখেন যে একটু আগে শ্মশানেই যেই ডেড বডিটা উনি দেখে এসেছেন, এখানে কিন্তু ওই একই লোকের ডেড বডি। উনি কিছু বুঝতে পারছিলেন না যে কি হচ্ছে। একই লোকের ডেড বডি মুসলিম কবরস্থানে এবং পাশে শ্মশানে কিভাবে আসতে পারে? উনি দরদর করে ঘেমে যাচ্ছিলেন শীতের রাত্রেও। কাউকে যে কোনো কিছু প্রশ্ন করবেন এই সাহস পাচ্ছিলেন না, কারণ এই এমনিতে যেহেতু মানুষ মারা গেছে, এই উদ্ভট প্রশ্ন যদি কাউকে করা হয় তাহলে মানুষ তার প্রতি বিরক্ত হতে পারে, পাগল মনে করতে পারে। এই জন্য উনি কাউকে লজ্জায় এটা বলতেও পারছিলেন না, কিন্তু উনি মারাত্মক ভয় পাচ্ছেন যে একই লোকের দেহ দুই জায়গায় কিভাবে আসলো। উনি চিন্তা করলেন হয়তোবা তার দৃষ্টি ভ্রম হতে পারে। সেখানে মানে যতটুকু আলো ছিল হারিকেনের আলোতে উনি কতটুকুই বা দেখেছেন। উনি আবার ওই শ্মশানের কাছে চলে যান। তখনও চিতায় আগুন দেয়া হয়নি, কিন্তু চিতায় আগুন দেয়া হবে হবে ভাব। উনি ওই লাশের কাছাকাছি গিয়ে নিশ্চিত হন যে এই দুই লাশের চেহারার কোনো অভেদ নেই, একই লাশ দুই জায়গায়। উনি আরো একটা ভয়ানক ব্যাপার লক্ষ্য করেন যে এই লাশকে দাহ করার জন্য যারা উপস্থিত আছেন তাদের শরীরটা না অস্বাভাবিক রকমের চিকন। মানে স্বাভাবিক মানুষ যে চিকন হতেই পারে, মানে অনেক রোগা মানুষ হতে পারে, কিন্তু এখানে যে 20-25 জন আছে তারা প্রায় সবাই চিকন, তারা অস্বাভাবিক রকমের চিকন। এটা দেখে উনি খুবই ভয় পান। ওনার কাছে মনে হয় যে উনি যা দেখছেন এটা আসলে ভয়ঙ্কর কিছু এবং অবশ্যই প্যারানরমাল কোনো বিষয়। ওনারা সেন্স ধরে রাখতে পারেননি, উনি সেন্স হারিয়ে ফেলেন। ওনার যখন সেন্স ফেরে, কতক্ষণ যে উনি সেন্সলেস ছিলেন উনি বলতে পারেন না। যখন ওনার জ্ঞান আসে তখন দেখেন যে এই যে লম্বা লিকলিকে মানুষগুলো, হাড় জিরজিরে মানুষগুলো, তারা লাইন ধরে হেঁটে শিববাড়ির পাশে যে গর্তটা রয়েছে, যেখানে আমরা আপনাদেরকে ভিডিওটা দেখিয়েছিলাম, ওই গর্তের ওখানে সারা বছরই প্রায় পানি থাকে, ওই গর্তের দিকে চলে যাচ্ছে এবং আস্তে আস্তে সবাই পানির মধ্যে নেমে যাচ্ছে এবং পানির মধ্যে নামতে নামতে সবাই হারিয়ে যায়। নিজের চোখে যখন এই ভয়ানক দৃশ্য দেখতে পান তখন ওনার আসলে তেমন কিছুই করার ছিল না, শুধু জোরে চিৎকার দেয়া ছাড়া। কারণ আশেপাশে তখন উনি কাউকে পাচ্ছিলেন না, বা যে ঘরবাড়িগুলো ছিল, এখন যে ঘরবাড়িগুলো হয়েছে তখন সেগুলো ছিল না, অনেক দূরে দূরে ঘরবাড়ি ছিল। উনি প্রচন্ড জোরে চিৎকার করেন, কিন্তু ওনার চিৎকার আর প্রতিধ্বনি হয়েও ফেরত আসে না। উনি বুঝতে পারলেন যে এখানে উনি আর বেশিক্ষণ অবস্থান করাটা ওনার জন্য ঠিক হবে না। ওনার বাইসাইকেল ছিল, বাইসাইকেল নিয়ে উনি আসা যাওয়া করতেন। উনি দ্রুত বাইসাইকেলটা নিয়ে উনি তাহিরপুরের উদ্দেশ্যে রওনা দেন। রাত যে কয়টা বাজে উনি বলতে পারেন না, কারণ তখন তার কাছে তো মোবাইল ছিল না, আর ওনার কাছে ঘড়িও ছিল না। আর ওনার যে বেশি রাত হবে এতটা উনি বুঝতে পারেননি। ওনার কাছে টর্চ লাইট ছিল, কিন্তু এই বিপর্যয়ের কারণে টর্চ লাইটটা আসলে কোথায় পড়ে গেছে এটা উনি আর খোঁজার সময় পান নাই। টর্চ লাইট ছাড়াই দ্রুত বাইসাইকেল নিয়ে চাঁদের আলোতে রওনা দেন।
উনি যখন চাঁদের আলোতে রওনা দিচ্ছেন এবং জোরে জোরে দোয়া কালাম পড়ছেন, একটা পর্যায়ে মনে হলো যে উনি স্বাভাবিক একটা জায়গায় চলে এসেছেন, আর কোনো সমস্যা হবে না। হঠাৎ ওনার সামনে একজন মানুষকে দেখতে পান। ওই মানুষটি তাকে বলে ওঠে, এই কে? তখন মাসুম ভাইয়ের কাছে কণ্ঠটা খুব পরিচিত মনে হয়, বলে, আমি মাসুম। তখন লোকটি বলে, ও তুমি মাসুম, তোমার না আমার বাসায় যাওয়ার কথা ছিল, তুমি গেছিলা? তখন মাসুম ভাই চিনতে পারে, হো, ইনি তো সেই ব্যক্তি, নতুন বাজারের কাছে তার বাসা, তার বাসায় তো গিয়ে তাকে আমি পাইনি। তখন বলে যে, হ্যাঁ আমি তো আপনার বাসায় গিয়েছিলাম, কিন্তু আপনাকে তো আমি বাসায় পাইনি। বলে, তাহলে এদিক থেকে কোত্থেকে আসছো? তখন উনি বলেন যে, ওইখানে আমার পরিচিত কয়েকজন দেনাদার ছিল, তাদের সাথে একটু দেখা করতে গিয়েছিলাম, তো ফেরার পথে একটা ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি হই। তখন মাসুম ভাই ওনার ওই দেনাদারের কাছে সব যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো খুলে বলেন। তখন উনি শুনে বলেন যে, ওই জায়গায় তো আসলে অনেকেই ভয় টয় পায় রাতের বেলা, তো তোমার আসলে ওই জায়গায় ওই দৃশ্যগুলো দেখে কাছে যাওয়া উচিত হয় নাই। তারপর যেহেতু মানে ঘটনা ঘটে গেছে, আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিয়েছে, তো চলো তোমাকে আমি এগিয়ে দিয়ে আসি। একা একা যাওয়ার দরকার নাই, তোমার হাতে টর্চ লাইটও নাই, চলো তোমাকে আমি এগিয়ে দিয়ে আসি। এই বলে দুইজন হাঁটতে থাকেন। হাঁটতে হাঁটতে হঠাৎ করে বিভিন্ন বিষয়ে কথা বলছেন, তাদের ব্যবসায়িক আলোচনা করছেন যে এখন ধানের দাম বেড়ে গেছে, তারপরে আরো বিভিন্ন বিষয়গুলো নিয়ে, যে এখন যে মূলধন আছে সেই মূলধন দিয়ে আসলে আরো অনেক দ্রব্য কিনে ব্যবসা করতে পারছেন না, বিভিন্ন সমস্যাগুলো নিয়ে আলোচনা করছেন। হঠাৎ এক পর্যায়ে মাসুম ভাইয়ের সেই দেনাদার বলে ওঠে, আচ্ছা মাসুম, তুমি কি ধরনের মাংস খেতে পছন্দ করো? তখন মাসুম ভাই উনি খুব বিষয়টা স্বাভাবিকভাবে নিয়েছেন, বলে যে আমি মুরগির মাংস খেতে পছন্দ করি। মাসুম ভাই আসলে বুঝতে পারছে না যে হঠাৎ করে কেন এই মাংসের প্রসঙ্গ উঠলো। হয়তো বা তারপরে মাসুম ভাই যেটা বলছেন যে উনি চিন্তা করেছেন যে ওনার বাড়িতে যদি হয়তোবা দাওয়াত দেবেন, এই জন্য হয়তোবা আমি কি পছন্দ করি এই জিনিসগুলো জিজ্ঞাসা করছেন তিনি। তো কথা প্রসঙ্গে মাসুম ভাইও ওই ব্যক্তিকে জিজ্ঞেস করেন, ভাই আপনি কিসের মাংস পছন্দ করেন খেতে? তখন উনি বলেন, পোড়া মাংস আমার খুব ভালো লাগে। এখন মাসুম ভাই চিন্তা করেছেন হয়তোবা কাবাব জাতীয় কিছু উনি খেতে পছন্দ করেন। তখন উনি বলেন যে, আচ্ছা পোড়া মাংস, তাহলে কাবাব হবে, তাহলে কিসের কাবাব পছন্দ করেন? বলে, না কাবাব না, পোড়া মাংস আমার পছন্দ। তখন মাসুম ভাই হেসে দিয়ে বলেন, পোড়া মাংস আবার কেউ খায় নাকি? তখন উনি বলেন, হ্যাঁ আমি খাই, আমার কাছে খুব ভালো লাগে। তখন মাসুম ভাই জিজ্ঞেস, আচ্ছা ঠিক আছে, কিসের পোড়া মাংস খেতে আপনার ভালো লাগে? তখন ওই লোকটি বলে ওঠে, মানুষের পোড়া মাংস খেতে আমার খুব ভালো লাগে। যখনই এই কথাটি বলে তখন মাসুম ভাই চমকে ওঠে, কি ব্যাপার, এটা কেমন কথা? রাত্রে যেহেতু পাশাপাশি হেঁটে আসছিল, ওনার চেহারার দিকে কিন্তু অত বেশি খেয়াল করেননি। উনি প্রথমে 1-2 বার খেয়াল করেছেন, কিন্তু এই কথাটা শোনার সাথে সাথে মাসুম ভাই ওনার দিকে তাকিয়ে ভয়ঙ্কর রকমের চমকে ওঠেন। তিনি দেখেন আকৃতি তার মানুষের মতোই উচ্চতায়, কিন্তু মাথাটি অস্বাভাবিক রকমের বড়, চোখ দুটি অস্বাভাবিক রকমের বড়, এবং দাঁতগুলো লম্বা এবং সুচালো দাঁত, চোখা দাঁত। এই দৃশ্য দেখে উনি আর সেন্স রাখতে পারেননি, ওই চিৎকার দিয়ে ওখানে অজ্ঞান হয়ে পড়ে যান। সকালবেলা হাওরের কৃষকরা যখন খেতে যাচ্ছিল, তখন
খেতে চাষ করতে যাওয়ার পূর্বে মাসুম ভাইকে অজ্ঞান অবস্থায় তারা পান। সারা রাত শীতে উনি জমে গিয়েছিলেন এবং ওনার প্রাণ ওষ্ঠাগত হয়ে গিয়েছিল, কারণ প্রচন্ড ঠান্ডায় ওনার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। তখন কৃষকরা দ্রুত ধরে আশেপাশে থেকে খড়কুটো জোগাড় করে সেখানে আগুন ধরিয়ে তার শরীরকে উষ্ণ করে তার সেন্স ফেরান। সেন্স ফেরানোর পর সেখানকার কয়েকজন ওনাকে চিনতেন, মাসুম ভাইকে। তখন জিজ্ঞেস করেন কি হয়েছে, তাদেরকে সব ঘটনা খুলে বলেন এবং তারা বলেন যে আসলে রাতের বেলা এখানে একা একা আসতে গেলে এই রাস্তায় একটা খারাপ জিন রয়েছে, মাঝে মাঝে সে মানুষকে এইভাবে ডিস্টার্ব করে। তো তুমি একা একা আসছিলা, এই জন্য তোমাকে পেয়ে গেছে। তো মাসুম ভাই উনি একই রাত্রে দুটি ভয়ানক ঘটনার মুখোমুখি হওয়ার কারণে উনি মানসিকভাবে প্রচন্ড অসুস্থ হয়ে পড়েন। অনেকদিন বিশ্রাম এবং ঝাড়ফুঁকের ফলে আল্লাহর রহমতে উনি আস্তে আস্তে সুস্থ হয়ে যান। আমি নাসির হোসেন, লিখছি গাজীপুর থেকে। আমি একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে HR অফিসার হিসেবে কাজ করছি। আজ আপনাকে যে ঘটনাটি লিখে পাঠাচ্ছি সেটা আমাদের ফ্যাক্টরিতেই ঘটে যাওয়া একটা ঘটনা। প্রসঙ্গত কারণেই আমি ফ্যাক্টরির নাম উল্লেখ করছি না। আশা করি ঘটনাটা আপনার ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন। ঘটনাটা শুরু হয় একটা মেয়ে অপারেটরকে নিয়ে। সে তার সেকশনের বসের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে, কিন্তু কিছুদিন পরে ওই লোক মেয়েটাকে বিয়ে করতে অস্বীকার জানায়, যার কারণে মেয়েটা ফ্যাক্টরির বিল্ডিংয়ের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। এর কিছুদিন পর থেকেই নাকি কয়েকজন অভিযোগ জানাতে থাকে যে তারা নাকি ওই মারা যাওয়া মেয়েটাকে বিভিন্ন সময় দেখেছে। আমাদের ফ্যাক্টরিটা 9 তলা একটা বিল্ডিং, আমি 8 তলায় ডিউটি করি। মূলত ঘটনাটা ঘটেছে 8 তলাতেই। সবাই দেখতে পায় না তাকে। যারা নাইট ডিউটিতে থাকে তারা নাকি দেখেছে ওই মেয়েটা এদিক ওদিক হাঁটাহাঁটি করে। GM স্যারের কানে এই বিষয়টা যাবার পর তিনি আমাকে দায়িত্ব দেন বিষয়টা পরখ করে দেখবার জন্য। জরুরি শিপমেন্টের জন্য সেদিন ফ্যাক্টরিতে নাইট চলছিল। সাধারণত রাত 8টার দিকে আমি বাসায় চলে যাই, কিন্তু সেদিন থেকে গেলাম ভূতের বিষয়টা দেখবার জন্য। আমি গ্রামের ছেলে, তাই জিনে বিশ্বাস করি, তবে ভূত নিয়ে আমি সন্দিহান। রাত 1টার সময় সবাই টিফিন খাওয়ার জন্য 9 তলার ক্যান্টিনে গেলে আমি একা একা পুরো ফ্লোরের এদিক ওদিক খুঁজে দেখলাম, কিন্তু সন্দেহজনক কিছুই পেলাম না। তারপর উপরের তলায় গেলাম। সবাই ততক্ষণে ফ্লোরে ফিরে কাজ শুরু করে দিয়েছে। 9 তলা পুরো ফাঁকা। পূর্ব দিক থেকে পশ্চিম দিকে একটা চক্কর দিয়ে নিচে ফিরে আসতে যাচ্ছিলাম। ঠিক এমন সময়ে একটা শব্দে বেশ চমকে উঠলাম। শুনলাম কেউ যেন ডুকরে ডুকরে কাঁদছে। মনে হলো যে শব্দটা ওপাশের সিঁড়িঘর থেকে আসছে। নিঃশব্দে পা ফেলে সেদিকে গেলাম। এবার মনে হলো শব্দটা যেন তখন একটু একটু ভয় করতে শুরু করেছে। এবার মনে হলো শব্দটা যেন উপর থেকে আসছে। তখন আমার একটু একটু ভয় করতে শুরু করেছে। তবু সাহস করে 1 পা 2 পা করে উপরে উঠলাম। এবার মনে হলো কান্নার শব্দটা যেন ধীরে ধীরে আমার দিকে দূরে সরে যাচ্ছে আমার থেকে। আর আস্তে আস্তে আমি যখন ছাদে উঠে গেছি তখন সেই কান্নার শব্দ আর নেই। চারিদিক একেবারে নিস্তব্ধ। আমি কি করব বুঝতে পারছিলাম না। স্পষ্ট শুনতে পাচ্ছিলাম কান্নার শব্দ। পেছনে ফিরে চলে আসবো, হঠাৎ একটা মেয়ে কণ্ঠ, কেউ একজন স্যার বলে একটা ডাক দিল। আমি পেছনে ফিরে তাকাতেই যা দেখলাম তা দেখার জন্য একটু প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করা সেই মেয়েটা আমার থেকে হাত 10 দূরে দাঁড়িয়ে আমার দিকে এক করুণ দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। শাফিন ভাই, ওই মেয়েকে দেখার পরে আমি সত্যি অনেক ভয় পাই। আমার বুকটা তখন দুরু দুরু কাঁপছে। হঠাৎ মেয়েটা আমার দিকে এগিয়ে আসতে শুরু করলো। আমি ভয় পেয়ে 2 পা পিছিয়ে এলাম। তারপর দেখলাম
মেয়েটা আমাকে ক্রস করে আস্তে আস্তে ছাদের অন্য কিনারে গেল। তারপর আবার আমার দিকে ঘুরে তাকালো। আমি কি করব কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না। আর তখনই আমার চোখের সামনে মেয়েটা ছাদ থেকে লাফ দিল। আমি দৌড়ে সেখানে গেলাম। নিচে তাকিয়ে দেখি সেখানে কিচ্ছু নেই। আমি তখন ছাদের সবগুলো দরজায় তালা লাগিয়ে নিচে নেমে আসি। জিএম স্যারকে ফোন দিয়ে পুরো ব্যাপারটা সংক্ষেপে বললাম। স্যার আমাকে তখনই বাসায় যাবার জন্য বললেন। পরদিন অফিসে ফিরে শুনলাম আরেক ঘটনা। ডিউটিতে থাকা একজন সিকিউরিটি গার্ড রাত 2টার পরে হঠাৎ উপরের দিকে তাকাতেই দেখে একটা মেয়ে ছাদের এক কিনারে দাঁড়িয়ে আছে। সে তখন নিচ থেকে চিৎকার দিয়ে তাকে ডাক দেয়। সে ভাবে হয়তো কোনো শ্রমিক ছাদে গেছে। গার্ড তাকে অনেকবার ডাক দেওয়ার পরও মেয়েটা তার দিকে খেয়াল করে না। তখন সেই গার্ড আরেকজনকে সাথে নিয়ে ছাদে গিয়ে দেখে ছাদের দরজা তালা দেয়া, কেননা আমি নিজেই ছাদের দরজায় তালা দিয়েছিলাম। সব ঘটনা শোনার পরে জিএম স্যারের অনুমতিতে একজন বড় হুজুর ডাকা হয়। হুজুর এসে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে সব ঘটনা পুনরায় শোনেন। তারপর তিনি বললেন, মৃত্যুর পরে আত্মা বরজাক অর্থাৎ কবর জগতে প্রবেশ করে। তবে অনেক ক্ষেত্রেই জানা গেছে যে আত্মহত্যা করা মানুষগুলোর আত্মা নাকি আসমান ও জমিনের মাঝখানে আটকা পড়ে যায়। সেগুলো নাকি অভিশপ্ত হয়ে পড়ে, আর তখন তারা বিভিন্নভাবে জীবিতদের হয়রানি করে। প্রায় 5 থেকে 6 ঘন্টা পরিশ্রম করে তিনি পুরো অফিসটাকে তাবিজ দিয়ে বন্ধ করে দেন, যাতে কোনো অশরীরী সেখানে প্রভাব ফেলতে না পারে। এবং অবশেষে বলেন, আজ রাতে ওই ছাদে যেন অনেক মিষ্টি রেখে আসা হয়। এমনও হতে পারে এটা কোনো খারাপ জিনের কাজ, যে কিনা ওই মৃত্যু মেয়ের রূপ ধারণ করে সবাইকে ভয় দেখাচ্ছে। জিনেরা মিষ্টি অনেক পছন্দ করে, তোফা পেলে হয়তো তারা সন্তুষ্ট হয়ে এসব বন্ধ করতে পারে। এটা শুনে স্যার তখনই 10 কেজি চমচম মিষ্টি আনান। রাত 10টার পরে সেই ছাদে রেখে আসা হয়। আমরা সবাই নিচে অ্যাডমিন রুমে বসে সিসিটিভি ক্যামেরার দিকে তাকিয়েছিলাম। রাত 1টা বেজে যাবার পরও কোনো কিছুই দেখতে পেলাম না। আমি উঠে চলে আসতে যাব, তার আগেই একজন কলিগ বলে উঠল, আরে মিষ্টিগুলো সব কোথায় গেল? আমি তখন কম্পিউটারের মনিটরে দেখলাম ছাদে রাখা গামলা ভর্তি মিষ্টির একটাও নেই। আসসালামু আলাইকুম সবাইকে। আমার আজকের ঘটনাটা একটি গ্রাম কেন্দ্রিক ঘটনা। তো সরাসরি আমি ঘটনা চলে যাচ্ছি। আমার নাম সোহেল। আমি মোটরসাইকেল চালাতে বেশি পছন্দ করি। একদিনের ঘটনা, যেই ঘটনাটা আমার সারা জীবনের একটা অধ্যায় হয়ে পড়ে থাকবে। সেদিন প্রায় রাত 2টা বাজে। শীতের কুয়াশা তখন পুরো গ্রামটাকে ঢেকে ফেলেছে। দূরে কোথাও একটা মসজিদের মিনার স্পষ্ট দেখা যাচ্ছে, আর মাঝে মধ্যে ভেসে আসছে কুকুরের অস্বাভাবিক রকমের চিৎকার। আমি শহরে কাজ করি, কিন্তু গ্রামের বাড়ি অনেক দূরে। সেদিন আমার কাজ শেষ হতে একটু লেট হয়ে গেল, তাই আমার বাড়ি ফিরতে একটু লেট হচ্ছিল। কিন্তু আমার বন্ধুরা অনেকবার বলল যে এই রাত্রে বাড়ি যাওয়ার দরকার নেই, এত দূর তোর বাড়ি, আজকে রাতে এখানেই থেকে যা। আর এই রাতে কী সব হয় না হয়, অনেক কিছু তো হতে পারে। তো তারা যত কিছুই বলে না কেন, আমার মনে হয় যে না, আসলে এখন এসে এই সময় এসে আমি তো, আমার মোটর সাইকেল আছে, তাহলে কি সমস্যা হবে। তারপর হেলমেট পরে বাইকের হেডলাইট জ্বালিয়ে বের হলাম নিজের বাড়ির উদ্দেশ্যে। তারপর সোজা যাচ্ছি। প্রথম 1 ঘন্টা সব কিছু ঠিকঠাকই ছিল। হাইওয়ে পেরিয়ে যখন গ্রামের একটা কাঁচা রাস্তায় ঢুকলাম, ঠিক তখনই কেমন জানি একটা অদ্ভুত রকমের অনুভূতি শুরু হলো। মনে হচ্ছে কিছু একটা মিসিং বা কোনো কিছু একটা আমাকে অস্বস্তি করছে। তারপর দেখলাম গ্রামের রাস্তাটা একদমই ফাঁকা, কোনো বাতাস নেই, কোনো পোকামাকড় নেই, কোনো শব্দ নেই। এমনকি মানে ঝিঁঝি পোকার যে শব্দ থাকে গ্রামের মধ্যে, সেই শব্দটাও আমার কানে আসতেছে না। তারপর আমি
খুব টেনশনে পড়ে গেলাম যে আসলে কি হচ্ছে। দেন ভাবলাম যে হয়তো অনেক রাত হয়ে গেছে, ঘুম আসতেছে। এইজন্য হয়তো এরকম মনে হচ্ছে। তারপর হঠাৎ বাইকের হেডলাইটটা কাঁপা শুরু করে দিল। বিষয়টা সত্যিই একটু অস্বাভাবিক। তারপর মনে হলো যে আসলে ব্যাটারিটা আ নষ্ট হয়ে গেল নাকি? ঠিক তখনই সামনে একটা কুয়াশার ভিতর ছায়া দেখা গেল। মনে হচ্ছে যে কোনো একটা মানুষ বা কিছু একটা আমার দিকে আসতেছে। ঠিক আ চোখ একটু নড়াচড়া করে ঘুষলিয়ে আবার দেখলাম যে মাঝখানে কিছুই নেই। তারপর আ আমার বাইক থেকে নেমে একটু আমি যতটুকু জানি আরকি বাইকের একটু তারপর একটু গোতাগুতি করার পরে দেখলাম যে না, আলোটা ঠিকঠাক হয়ে গেছে। তারপর আবার বাইক নিয়ে রওনা দিলাম। তার ৫-৭ মিনিট পর আমি দেখলাম আমার সামনে কুয়াশার ভেতরে একটা ছায়া দেখা গেল। মনে হলো একজন মানুষ রাস্তার ঠিক মাঝখানটায় দাঁড়িয়ে আছে। আমি হর্ন দিলাম বিশাল জোরে, লম্বা করে হর্ন দিলাম কিন্তু কোনো সাড়া নেই। আরেকটু কাছে যেতেই বুঝলাম লোকটা একজন বয়স্ক মানুষ। পরনে সাদা লুঙ্গি, ময়লা পাঞ্জাবি, হাতে লাঠি, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তারপর আহ আমি ভাবলাম যে হয়তো শুনতে পারেন নাই। ধীরে বাইকটা একটু মানে স্লো করলাম। স্লো করে বললাম, "চাচা, একটু সাইড দেন। একটু রাস্তার পাশ দিয়ে হাঁটেন বা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকেন।" লোকটা একটুও নড়ল না। কোনো কিছুই বলল না আমাকে। আমি পাশ কাটিয়ে যাইতে চাইলাম। ঠিক তখনই দেখলাম যে সে ধীরে মাথা তুলল। তারপর আমার হেডলাইটের আলো সরাসরি তার মুখের দিকে পড়ল। তার মুখের দিকে পড়েই আমার বুকটা কেমন জানি ধুপ করে কেঁপে উঠল। কারণ আমি যেটা দেখলাম সেটা আসলে আমার কখনো দেখা উচিত হয়নি। আমি দেখলাম চোখ দুটো অস্বাভাবিকভাবে বড় কিন্তু একদম সাদা, কোনো কালো মণি নেই। মুখটা অদ্ভুতভাবে টান যেন চামড়ার নিচে কিছুই নেই। গালগুলো মনে হচ্ছে একদম দাঁতের সঙ্গে লেগে গেছে, হাড্ডির সঙ্গে লেগে গেছে এরকম। মানে এক কথায় বলতে গেলে ফুল কঙ্কালের মতো একটা অবয়ব টাইপের কিছু আমার সামনে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। তারপর হঠাৎ করে লোকটা একটা অস্বাভাবিকভাবে হাসি দিল। কিন্তু সেই হাসিতে কোনো রকম শব্দ নেই। আমার মনে হচ্ছে পৃথিবীটা যেন কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেছে। ভয় পেয়ে আমি খুব দ্রুত বাইকটা ঘুরিয়ে নিতে চাইলাম। ঠিক তখনই দেখলাম যে আমার ইঞ্জিনটা একদমই বন্ধ হয়ে গেছে। কোনোভাবেই ইঞ্জিনটা আর চালু করা যাচ্ছে না। অনেকবার চেষ্টা করলাম, অনেকবার কিক করলাম, সেলফ দিলাম কিন্তু কোনোভাবেই ইঞ্জিনটা আর স্টার্ট হলো না। তারপর হঠাৎ করেই খেয়াল করলাম চারপাশের কুয়াশা আরো বেশি ঘন হয়ে আসতেছে। আর তখনই একটা শব্দ আমি শুনলাম। ঠিক আমার পিছন থেকে কেউ যেন ঠক করে হাঁটতেছে এবং আমি বুঝতে পারলাম আমার সঙ্গে খারাপ কিছু হতে যাচ্ছে। আর আমি সামনের দিকে হাঁটতে চাইলাম। কিন্তু ঠিক তখনই দেখলাম আমার পিছনে, ঠিক একদম পিছনে কেউ একজন হাঁটছে। তারপর মাথাটা তুলে ধীরে যখন তাকালাম আর যা দেখলাম তা আমার জীবনের সবথেকে ভয়ানক একটা দৃশ্য। আমি দেখলাম শুধু একজন না, কয়েকজন দাঁড়িয়ে আছে ঠিক পাশেই। সবাই একরকম সাদা কাপড় পরা, মুখ ফ্যাকাশে, সাদা চোখ, কালো কোনো মণি নেই। তারা সবাই একসাথে ধীরে আমার দিকে এগিয়ে আসতেছে। আমি কোনো কিছু চিন্তা করতে না পেরে খুব জোরে চিৎকার করে উঠলাম, "কে তোমরা? কি চাও আমার কাছে?" তারপর দেখলাম কেউ কোনো উত্তর দিল না। হঠাৎ সামনে দাঁড়িয়ে থাকা বয়স্ক লোকটা বলল, "আমরা যারা এই রাস্তায় হারিয়ে গিয়েছি।" তারপর সব কণ্ঠ একসঙ্গে এই কথাটা বলতে লাগলো। তারপর আমি দেখলাম তারা সবাই একে অপরের সব মানুষগুলো তাদের মাথা বাঁকিয়ে দিল
একটা অস্বাভাবিক কোণে, যা মানুষের পক্ষে কখনোই এই মাথা এভাবে বাঁকানো সম্ভব না। এটা দেখার পর আমার শরীরটা একদমই অবশ হয়ে গেল। আমি কোনোভাবেই আমার শরীরের হাত পাগুলো নড়াতে পারছি না। শুধু যা কিছু আমার চোখের সামনে হচ্ছে এটাই দেখতে পাচ্ছি। হাত দিয়ে বা মুখ দিয়ে কোনো প্রতিবাদ করার মতো শক্তি আমার কাছে নেই। তারপর আমি হঠাৎ করে অনুভব করলাম বাইকের পিছনে কেউ একজন উঠে বসে পড়েছে এবং সে ধীরে ধীরে এমনভাবে শ্বাস নিচ্ছে, মনে হচ্ছে যেন কেউ অনেকক্ষণ ধরে তাড়া খাওয়ার পর আমার পিছে বসেছে। তারপর আমি দেখলাম একটা ঠান্ডা বরফের মতো হাত আমার কাঁধে রাখা হলো এবং ফিস ফিস করে একটা শব্দ আমাকে বলল, চলাও, গাড়ি চালাও, আমাদের সাথে নিয়ে চলো। হঠাৎ দেখলাম যে বাইকটা অটোমেটিকলি স্টার্ট হয়ে গেল, কিন্তু আমি বুঝতে পারলাম না মানে বাইকটা কি আমি নিয়ন্ত্রণ করছি নাকি অন্য কেউ নিয়ন্ত্রণ করছে। তার কিছুক্ষণ পরেই দেখলাম বাইকটা নিজের থেকেই চলতে শুরু করলো। ধান ক্ষেতের পাশ দিয়ে অচেনা একটা সরু পথ দিয়ে বাইকটা যাচ্ছে। চারপাশ সব মানুষ অদৃশ্য হয়ে গেছে, শুধু পিছনে বসা সেই অদৃশ্য আমার একটা যাত্রী। রাস্তার ক্রমান্বয়ে সরু হতে লাগলো, শেষে গিয়ে থামলো একটা পুরনো পরিত্যক্ত কবরস্থানের সামনে। সোহেল চিৎকার করতে চাইলো, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। তারপর ধীরে ধীরে বাইক থেকে নামলাম এবং আমার পিছনে সেই জিনিসটাও আমার কানে কাছে ফিস ফিস করে বলল, এবার তুই এখানেই থাকবি। আমি কোনো কিছু বোঝার আগেই অজ্ঞান হয়ে পড়ে যাই। পরদিন সকালে গ্রামের লোকজন কবরস্থানের সামনে থেকে আমাকে এবং আমার মোটরসাইকেলকে উদ্ধার করলো। ইঞ্জিনটা এখনও ঠান্ডা, চাবি এখনও লাগানো, কিন্তু গত রাত্রে আমি কিভাবে এখানে আসলাম আমি ঠিক নিজেও জানি না। আর গত রাত্রে আমার সঙ্গে কি হয়ে গেছে সেটাও আমি এখনো বুঝতে পারছি না। এই সব কিছু মিলে আমার জীবনটা সেই দিনের মতো থেমে যায়। প্রায় 1 মাস আমার এই ক্রোমা থেকে বের হতে সময় লেগেছিল। সেদিন আসলে আমার সঙ্গে কি হয়েছিল বা আমি কি করেছিলাম সেটা কিছুই আমার মনে নেই। যতটুকু মনে ছিল অতটুকুই শেয়ার করলাম। তো রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। আমি আশা করছি ঘটনাটা ভালো লেগেছে। এই ঘটনাটা আমাকে একজন পাঠিয়েছে, তো আমি ঘটনাটা তার মতো করে বলার চেষ্টা করেছি। তো আবারও দেখা হচ্ছে নতুন এপিসোডে নতুন গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ। যে ঘটনাটা শেয়ার করবো সেই ঘটনা 2015 সালের জানুয়ারি মাসের রাত। তখন 1টা কি 2টা হবে। জাহিদ ভাই হেলান দিয়ে আতশোয়া অবস্থায় বসে বসে কি জানি চিন্তা করছিল। এমন সময় এক পরিচিত জনের ফোন আসে। উনি বলেন যে ওনার এক আত্মীয়র বাড়িতে সমস্যা হচ্ছে, বেশ সমস্যা। উনি যেন কারণটা খুঁজে বের করে এবং সে কি আসতে পারবে কিনা। তো তিনি বলে যে ঠিক আছে আমি যাব, তো মাগরিবের নামাজের পরে যাব। সেদিন রাতে 1টা 2টার দিকে সময় বলে আছে। তো পরদিন ওই বাড়িতে যায় এবং ওই বাড়িটা হচ্ছে উত্তরার কোন একটা সেক্টরের মসজিদের পাশে। তিনি বুঝতে পারে যদি কোনো সমস্যা থাকে, এবং আমি আগেও বলেছি সে বোঝার মতো একটা মানুষ। সেই বাড়িতে প্রবেশ করার পর তার পুরো শরীর গোলাচ্ছিল এবং বমি আসবে এমন লাগছিল। তো ওই সময় একটা মহিলা আসে ড্রয়িং রুমে। ওনার নাম তিনি মনে করতে পারছিলেন না। তো ওনার সাথে তার আলাপ আলোচনা শুরু হয়। উনি পরিচয় দেন, উনি কি করেন, উনি সবকিছু বলছেন। ডিটেলসে কথা বলার সময় হঠাৎ করে 30 বছর বয়সে একটা পুরুষ ড্রয়িং রুমে আসে। ড্রয়িং রুমে এসে সোফার উপর পা তুলে বসে এবং ওই মহিলা যে কথা বলছিল ওই ওনার আচরণে বিরক্ত, ওই লোকটা খুব বিরক্তিকর একটা আচরণ করছিল। তো ওনার আচরণে বিরক্ত হয়ে হঠাৎ করে কথা বলতে যায়, এমন সময় ঠাস করে ওই লোকটার সামনে থাকা টেবিলটা সজোরে একটা লাথি মারে এবং দৌড় দিয়ে চলে যায়। উনি খুব অবাক হয়ে গেল এবং সেই সময় ওই ভদ্রমহিলা আত্মচিৎকার করে ওঠে এবং ভয়ের চাপে উনি জাহিদ ভাইয়ের পা ধরে এসে হাঁপাতে থাকে যে ঘরে থাকা আত্মীয় স্বজনরা ওই ওনার চিৎকার শুনে চলে আসে। বাট ভদ্রমহিলা কান্না শুরু করে দেয় এবং
এত কিছুর মাঝে জাহিদ ভাই কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়ায় থাকে এবং কি বলবে বুঝে উঠতে পারতেছে না। হঠাৎ করে আপনার পায়ের সামনে যদি কেউ আপনার পায়ের সামনে পড়ে বসে এবং কান্না করতে থাকে, আপনি কি করবেন? উনি কাঁদতে কাঁদতে চিৎকার করে বলে যে এগুলা হইতেছে, দেখেন এগুলা হইতেছে আমাদের সাথে, আমার ছেলেটারে খাইছে, এখন আমাদেরকে খাবে, আমাদের জীবনটা তছনছ হয়ে গেছে ভাই, আমাদেরকেও মেরে ফেলবে। এইভাবে প্রলাপ করছিল এবং সাথে সাথে উনি বেহুশ হয়ে যায়। আর জাহিদ ভাই একদম অপ্রস্তুত, কি করবে? এই মহিলা বেহুশ হয়ে গেছে। তো ওই আত্মীয় স্বজনরা এসে ওই মহিলাটাকে অন্য রুমে নিয়ে যায়। তো তার মামা ওই রুম ভেতর থেকে আসে এবং ভাইরে আরেকটা রুমে নিয়ে যায়, নিয়ে যায় বলে আগাগোড়া সব বলে এবং বলে যে 2-3 মাস আগে ওনারা একবার গ্রামে গিয়েছিল এবং সপরিবারে, সেটা বগুড়াতে। তো কে কে গিয়েছিল বললো যে উনি ওনার বড় ছেলে, তার স্ত্রী, ওনার বড় ছেলের নাম হচ্ছে সাকিব, ওনার স্ত্রী, ওনার মেজো মেয়ে, ওনার ছোট ছেলে। তো একদিন মাগরিবের পর ওই ওনার বড় ছেলে বাসায় আসে এবং এসে না ঘুমায় পড়ে। তো রাতে তার স্ত্রী, তার মা খাবার খেতে ডাকার পরও তিনি আসে না। সেভাবে পুরা রাত এবং পরের দিন জোহর পর্যন্ত কেটে যায়। কি রে ব্যাপার, তার ঘুম তো ভাঙে না। তার মা এবং বাড়ির সবাই তাকে জাগানোর চেষ্টা করে, কিন্তু তার ঘুম ভাঙে না। কেউ কেউ বললো সে নেশা করে আসছে, তাই এমন হইতে পারে। কিন্তু আপনি নেশাগ্রস্ত হলে একটা সময় জাগবেন, কিন্তু এই তো জাগছে না এবং সুরা হয় না। তো তাকে হাসপাতালে নেওয়া হয় এবং কোনো সুরাহা না হওয়ার পর হাসপাতালের ডাক্তাররা বলে যে পিজিতে নেন। সেই রাতেই তাকে ঢাকায় আনা হয় এবং হসপিটালে নেওয়া হয়। চেক আপের পর ডাক্তাররা বলে উনি কোমায় চলে গেছে। তারা সাকিব সাহেবের হিস্ট্রি জানতে চায়, কিন্তু কোনো ধরনের হিস্ট্রি পূর্বে পাওয়া যায় না আর কি। এখন পরিবার তো ওনার পরিবার পুরাটাই শকে চলে যায়, কাহিনী কি, কোনো কুল কিনারা করতে পারছেন না, কোমায় গেল কেন, ওর তো কোনো শারীরিক সমস্যা ছিল না। তো কয়েকদিন পর কোমা থেকে ব্যাক করার পরে উনি নর্মাল হয় এবং ডাক্তাররা তাকে রিলিজ দিয়ে দেয়। ডাক্তাররা দেখে যে উনি নর্মাল, উনি রিলিজ দিয়ে দেয়, ওনার বাসায় চলে আসে। বাসায় আসার পর থেকে ওনার আচরণে শুরু হয় মারাত্মক পরিবর্তন। উনি গুনগুন করে গান গাইতে থাকতো, চুপচাপ বসে থাকতো, বিড়বিড় করে কথা বলতো, মেয়েদের মতো করে সাজতো, নীল পলিশ লাগাতো হাতের মধ্যে। তার এই অবস্থা দেখে ডাক্তারের কাছে আবারও নিলে বলে এটা ট্রমা থেকে হয়েছে, উনি তো একবার কমে গেছিল, ট্রমা থেকে হয়েছে। তো ডাক্তারি চিকিৎসা শুরু হয়, তাকে বাসায় রেখেই চিকিৎসা করা হচ্ছিল। একদিন সাকিব সাহেবের মা রুমের মধ্যে হাঁটছিল, এমন সময় হঠাৎ করে ভেতর থেকে সাকিব সাহেব তার মাকে ডাকলেন। সেই ডাক শুনে তার মায়ের বুকটা কাঁপুনি দিয়ে ওঠে, গায়ে কাটা দিয়ে লোম দাঁড়িয়ে যায়। সাকিব সাহেব আবার তার মাকে ডাকে, বলে রুনা আয়, তোর চুলে তেল মালিশ করে দিই। উনি ওনার ছেলের দিকে তাকিয়ে দেখে ওনার ছেলে হিংস্র নজরে তার দিকে তাকিয়ে আছে আর একটা ছুরি হাতে দাঁড়িয়ে আছে। বলে আয় মা, তোর চুলে তেল মালিশ করে দিই। তার মা একটা চিৎকার দেয় এবং সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলে। সাকিবের স্ত্রী আসে এবং ওনার স্ত্রী এবং তার মা দুইজন ফ্লোরে বেহুশ হয়ে পড়েছিল আর কি। যেহেতু সাকিবের ভাই বোন বাসায় ছিল না, তাই তার প্রতিবেশীদের সাহায্য নেওয়া হয়। তো পরে আর সাকিব সাহেবের হুশ আসে না এবং ওনার মার হুশ আসার পর সাকিব সাহেবের মামাকে তিনি ফোন দেয় এবং বলে সাকিব তো আমি রুমের ভিতর দিয়ে হাঁটতেছিলাম, হঠাৎ করে হুবহু আম্মার কণ্ঠে সে আমার ডাকলো, সাকিব সাহেবের নানির কণ্ঠে তাকে ডাকলো। যেভাবে তার মা তাকে ছোটবেলায় ডাকতো মাথায় তেল মালিশ করার জন্য, ঠিক সেরকম ভাবে হুবহু একই। ওনার ভাই বাসায় চলে আসে তাড়াহুড়া করে। সাকিব সাহেব তখনও বেহুশ। উনি সাকিব সাহেবকে ডাকলেন, ধাক্কা দিয়ে জাগাতে চাইলেন। হঠাৎ করে সাকিব সাহেবের শরীর থেকে মহিলা কণ্ঠে ভারী কণ্ঠে ভেসে আসে, সরে যায় এখান থেকে। এরপর সেই ঘুমন্ত অবস্থায় সে বসে চোখ বন্ধ করা অবস্থায় তার মামাকে উদ্দেশ্য করে বলে অনেকদিন রক্ত খাই না রে, অনেক দিনের ক্ষুধা, একটা একটা করে খাবো, যদি বাঁচতে চাস চলে যা, নইলে তোকেও খাবো। মামা এবার ভয় পেয়ে যায়, বুঝতে বাকি থাকলো না এটা ডাক্তারি সমস্যা না। এই কথাগুলো সাকিব সাহেব বলছিল বিছানা থেকে চোখ বন্ধ করে। তো ওই সময় একটা হুজুরকে ডেকে আনা হয়। উনি চেহারায় পানি পড়া ছিটায় দেয় এবং ছিটায় দেওয়ার পর সেই অবস্থায় সাকিব সাহেব মুখ ভেঙচি কাটে। হুজুর পানি না ছিটিয়ে আমল করছিল ওনার পাশে বসে, আর সেই নারী কণ্ঠে সাকিব সাহেবের মুখ থেকে অট্ট হাসি আসে। হুজুর তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সাকিব কোনোভাবেই তার সাথে কথা বলছিল না। তো সেই হুজুর চলে যায় এবং যাওয়ার সময় বলে এটা খুব পাওয়ারফুল জিনের আসর, আপনারা অন্য কারো সাহায্য নেন। তারা বেশ কয়েকজনের কাছে যায় এবং বেশ কয়েকজনকে সাকিব সাহেবকে দেখায়, কিন্তু সাকিব সাহেবের সাথে যখন কথা বলতে চায় তখনই সে মুখ ভেঙচি কাটে। আর যারা আসতো মুখ ভেঙচি কাটার সময় যেসব ভাষায় কথা বলতো তারা হুবহু আত্মীয় স্বজনদের ভাষায় কথা বলতো এবং 2-3টে কথা বলতো। এর মধ্যে সাকিব সাহেবের মায়ের প্রতি রাতে একটা বাজে ঘটনা শুরু হয়। রাতে শোয়ার পর যখন গভীর ঘুমে নিমগ্ন থাকতো, উনি স্বপ্নে একটা জিনিস দেখতেন যে ওনার বড় ছেলে সাকিব
তার মেয়েকে বা কখনো তার ছোট ছেলেকে তার চোখের সামনে জীবন্ত কেটে টুকরো টুকরো করে কাটছে, আর তারা যন্ত্রণায় তার মার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। এবং সাকিব সাহেব তাদের শরীরের কাটা অংশ নিয়ে কামড়াচ্ছে। আমার নিজেরই লোম দাঁড়িয়ে যাচ্ছে বলার সময়। এবং সাকিব সাহেব তার শরীরের কাটা অংশ কামড়াচ্ছে এবং তার মার দিকে বলছে, কিরে খাবি, আয় একসাথে খাই। এই বিশ্রীর স্বপ্ন দেখে প্রতিদিন শেষ রাতের দিকে তার মার ঘুম ভাঙত, এবং ঘুম ভাঙলে উনি দেখতেন কালো ছায়া একটা তার পায়ের সামনে দাঁড়িয়ে আছে, এবং কয়েক সেকেন্ড পর তা মিশে যায়। সাকিব সাহেবের ভাই বোনরা সেম স্বপ্ন দেখতো। তাদের ভাই বোনদের সামনেও তার মাকে জীবন্ত কেটে টুকরো করে। তার ভাই বোনরা যখন স্বপ্ন দেখতো তখন দেখতো যে তার মাকে জীবন্ত কেটে টুকরো করছে, এবং সেইভাবে একইভাবে মাংস কামড় নিয়ে তার ভাই বোনদের দিকে তাকিয়ে বলছে, কিরে খাবি, আয় একসাথে খাই। কিন্তু এদিক থেকে সাকিব সাহেবের স্ত্রীর কোনো সমস্যা হচ্ছিল না, উনি ভালোই ছিলেন। তো সাকিব সাহেব স্বাভাবিক খাবার খেতেন না। রাতে সবাই যখন ঘুমায় যেত তখন ফ্রিজে রাখা কাঁচা মাছ, মাংস, ডিম খেয়ে ফেলতো। সকালে ফ্রিজ খুঁজলে সেগুলো আর খুঁজে পাওয়া যেত না। একটা পর্যায়ে না পেরে ওনাকে শেকল দিয়ে বেঁধে ঘরে রাখা হলো, এবং যাতে উনি কোনো কিছু ভাঙচুর করতে না পারে। কারণ মাঝে মাঝে উনি কোনো না কোনো জিনিস ভাঙচুর করত, এবং সেটা করতো ঘুমন্ত অবস্থায়, চোখ বন্ধ করা অবস্থায়। আমি আগেও বলেছি, উনি যা কিছুই করতো তার সবই চোখ বন্ধ করা অবস্থায়। তো জাহিদ ভাই কথাগুলো শুনলো, এবং ওই ভদ্র মহিলার হুঁশ তখন ফিরে, উনি স্বাভাবিক হয়, এবং ওনার সাথে সেই স্বপ্নের কথা স্বপ্নের কথা জাহিদ ভাইকে বলে। তো জাহিদ ভাই বলে, ঠিক আছে, আমি আজকে আসি, আমি কালকে আবার আসবো। তো তখন সাকিব সাহেবের মামা বললো যে, আপনি কি একটু সাকিবকে দেখবেন? তো ওই জাহিদ ভাই বলে, আমি তো দেখলাম ওনাকে একটু সামনে তো আমার সামনে আসলো, ড্রয়িং রুমে আসলো, লাথি দিয়ে টেবিল ভেঙে চলে গেল। এটা শুনেই ঘরে থাকা সবাই তার দিকে তাকালো। তার মামা বলে, কি বলেন ভাই, ও তো শেকলে বাঁধা, আর ওকে তো ঘর বন্দি করে রাখা। ওর ঘর তো বাইরে থেকে লক করো, কিভাবে আসবে? আর টেবিল তো না, এর আগেও অনেক কিছু দেখা যায় যে ভেঙে যাচ্ছে আর আমাদের সামনে। এটা বলে ওনার ঘরটা তার মামা তাকে দেখায়। তো জাহিদ ভাই আর কিছু ভাবতে চায় নাই। তিনি চলে আসার সময় দরজা ক্রস করে, এমন সময় সাকিব ভাইয়ের মা তার হাতটা ধরে বলতেই কেঁদে ফেলে আর কি। উনি কিছু বলতে পারছিল না। তো জাহিদ ভাই সেদিন সান্ত্বনা দিয়ে ওই বাড়িটা ত্যাগ করে। তো উনি সবসময় এশার নামাজটা একটু দেরি করে পড়ে, আর সেদিন সাকিব সাহেবের মায়ের কান্নাটা তার কাছে খুব খারাপ লাগছিল। তো রাতেবেলা তিনি তাহাজ্জুদ পড়ে তার সেই জিনকে স্মরণ করে। তিনি আসার পর প্রথমেই জিজ্ঞেস করে, তুমি কোথায় গিয়েছিলে? জিজ্ঞেস করলেন, সাথে সাথে তিনি বলেন যে, আমি এই জায়গায় গিয়েছিলাম, এই ঘটনা। তো জানতে চাই সাকিবের কি হয়েছে, কেন উনি এমন করছে, আপনি বলেন তো। উনি আমাকে বলেন, অপেক্ষা করো। তার মানে উনি জাহিদ সাহেবকে বলেন যে অপেক্ষা করো, বলে উনি চলে যায়। সেই জিনটা চলে যায়। কিছুক্ষণ পরে সেই জিনটা আসে। আর যেহেতু যাচ্ছ ওদের বাড়িতে, তাই যা যা দেখবে, যা যা বুঝবে, তা তাদের কাউকে বুঝতে দিবে না, এটা তাকে বলছে। সাথে সাথে চলে আসবা, কিন্তু এই কথাটা মনে রেখো, তুমি সাকিবকে আয়নার সামনে রাখবা। এরপর তিনি জাহিদ ভাইকে মোমবাতি দেয় 5টা, বলে এই বাতিগুলো ওই পরিবারের 5 জনের নাম লিখে আয়নার সামনে জ্বালাই দিবা। মোম জ্বালানোর সময় তুমি তাদের সবাইকে এক জায়গায় একত্র করবা, এবং তাদের 5 জনের প্রতিফলন আয়নায় দেখবা। বাকিটা তুমি নিজে নিজে বুঝে যাবা। আরো কিছু ব্যাপারে শিখিয়ে দেয়। তিনি চলে যাওয়ার সময় বলে, এই কথাটা মনে রেখো, ফুলবানু কিন্তু বেলি ফুলের গন্ধ সহ্য করতে পারে না। তো ওনার কাছে, জিনের কাছে জাহিদ ভাই জিনিসটার বিষয় জানতে চায়, বলে কথাটা তুমি মনে রাখবা, উত্তর তুমি পেয়ে যাবা। এটা বলে উনি বিদায় নিয়ে চলে যায়। তো সেদিন মাগরিবের নামাজ পড়ে তাদের বাসায় চলে যাওয়া হয়। তখন ঘরে তাদের অনেক আত্মীয় স্বজন ছিল, সাকিবের মামারা এবং তাদের পরিবার। তো জাহিদ ভাই এত লোক দেখে অবাক হয় নাই, বরং তার মাথায় কেবল একটা জিনিস ঘুরছে, ফুলবানু কিন্তু বেলি ফুলের গন্ধ সহ্য করতে পারে না। তাই তিনি আসার আগে একটা বেলি ফুলের মালা ছিঁড়ে তার পকেটে নিয়ে আসছিল, এই আশায় যে এই ফুলের গন্ধতে কিছু না কিছু একটা হবেই। তিনি পুরো ফ্ল্যাট অন্ধকার করে দেয়। তাদের পরিবারের 5 জনের নাম লেখা হয় 5টা মোমবাতিতে, এবং আয়নার সামনে রাখা হয়। তো ওই বাইরে থেকে স্ট্রিট ল্যাম্পের আলো আসছিল, তাই আবছা আলোয় দেখা যাচ্ছিল সবকিছু। সাকিব সাহেব তখন উন্মত্ত হয়ে গেছে, হুমকি দিচ্ছে, কান্নাকাটি এবং দাপড়াচ্ছে। অনেক কষ্টে বেশ কজন মিলে তাকে সেই ঘরে আয়নার সামনে এনে অনেক কষ্টে তার আয়নার সামনে বসানো হলো। এবং এই জাহিদ ভাইয়ের কাছে কিছু আমল করা পানি ছিল, এবং সেটা তার উপরে ছিটায়। এই ছিটানোর পরপরই ওই লোকটা মাথা নিচু করে বসে পড়ে, সাকিব সাহেব।
এবং জাহিদ ভাই বলে বাকি সদস্য তার মা, ভাই, বোন, স্ত্রীকে বসায় দেয় এবং সেই মোমগুলো জ্বালায় দেয় এবং তাদের বলে সবাই আয়নার দিকে তাকায় থাকেন। তারা তাকায় থাকে, আর তখন সাকিব সাহেব গত 1 মাসের মধ্যে প্রথমবার চোখ খুলে, কিন্তু তার দিকে তাকিয়ে থাকে, মানে জাহিদ ভাইয়ের দিকে ওই সাকিব সাহেব তাকিয়ে আছে। তো জাহিদ ভাই জানতো এরা সাকিব সাহেব না। এর মধ্যে তিনি আয়নায় বারবার তাকাচ্ছিল জাহিদ সাহেব। তো তিনি জাহিদ ভাই বারবার আয়নায় দেখছিল যে আয়নায় মানে সাকিব সাহেবের স্ত্রী ছাড়া বাকি সবার মুখটা কেমন যেমন বিদঘুটে লাগছিল, এবং সাকিব সাহেবের চেহারার বদলে একজন কুৎসিত কালো মোটা ঠোঁটের একটা কালো শাল জড়ানো মহিলাগুলোর চোখ লাল, তাকে আয়নায় দেখা যাচ্ছিল। ও রাগ নিয়ে তিনি তার মানে জাহিদ ভাইয়ের দিকে তাকিয়ে আছে। তো জাহিদ ভাইয়ের বুকটা ধক করে ওঠে। জাহিদ ভাই তার মা এবং তার পরিবারের দিকে তাকিয়ে দেখে সেভাবেই তাকিয়ে আছে তার আয়নার দিকে। তারা স্বাভাবিক ছিল, কিন্তু আয়নাতে তিনি তাদের অন্যভাবেই দেখছিল। তো জাহিদ ভাই হঠাৎ করে কি মনে করে যেন বেলি ফুলের মালাটা সাকিব ভাইয়ের মুখে ছুঁড়ে মারে, আর তখনই মোমগুলো ধূপ করে নিভে যায়। জাহিদ ভাই ঘরে আলো জ্বালায় এবং মোমগুলো হাতে নেয়। মোমগুলো হাতে নিয়ে দেখে একটা মোম ছাড়া বাকি সবগুলো মোম ভেঙে গেছে, আর যে মোমটা ভাঙেনি সেই মোমটা হতো সাকিব সাহেবের স্ত্রীর, যেটা সাকিব সাহেবের স্ত্রীর নাম লেখা ছিল। তো জাহিদ ভাই বুঝে ফেলে এই ঘরের সমস্যার মূল হচ্ছে সাকিব ভাইয়ের স্ত্রী। সেই রাতে জাহিদ ভাই তার জিনকে সবকিছু বলে। তিনি বলেন এই মেয়েটার পূর্বে এক ছেলের সাথে সম্পর্ক ছিল, কিন্তু পারিবারিকভাবে এইখানে বিয়ে হয়ে যায় 6 মাস আগেই। এখন এই মেয়ে এবং তার প্রেমিক এক কবিরাজের মাধ্যমে আদমখোর দেওকে সাকিব ভাইয়ের উপরে চালান করে, যাতে সাকিবকে সেই দেও মেরে ফেলে এবং তার স্ত্রী তার পাগলামির দোহাই দিয়ে ডিভোর্স দিয়ে যেন চলে যেতে পারে। তো জাহিদ ভাই বলে এটা তো স্বীকার করবে না কোনোভাবেই। তখন তিনি বলে না, স্বীকার করুক আর না করুক সে বলে দিবে, তোমাকে একটা বুদ্ধি শিখিয়ে দিই। তো জাহিদ ভাই বলে হ্যাঁ কি বুদ্ধি? বলে যে তুমি এক কাজ করো, তুমি একটা জিনিস একটা জিনিস আছে, আমি তোমাকে সাকিবের উপরে সাকিবকে দিব খাওয়ার জন্য, এবং সবাইকে ডাকবে ওই সময় যেন সবাই উপস্থিত থাকে ঘরের সামনে সাকিবকে জিনিসটা খাওয়ানোর সময়। তো পরদিন পুনরায় সে তার বাসায় যায়। সেই জিনের কথা মতো কিছু আধা সেদ্ধ মাংসের ব্যবস্থা করা হয়। সাকিব সাহেব সেইভাবেই মানে বেহুশ হয়েছিল, মানে চোখ বন্ধ, কিন্তু উনি বসে আছে বা দাপড়াচ্ছে এরকম অবস্থা আর কি। তো খাবার ওনার সামনে আনার পর উনি জেগে ওঠে এবং তাড়াহুড়া করে সে মাংসটা খায়। সেই মাংসটা আগেই জাহিদ ভাইয়ের জিন একটা তদবির করে দিয়েছিল। তো মাংস মুখে নিতেই সেই দেহ যন্ত্রণা গঙ্গাতে থাকে। একটা সময় বলতে থাকে আমার খুব যন্ত্রণা হচ্ছে, আমি আগুনে জ্বলছি, আমাকে ছেড়ে দে, হাত পা ছোড়াছুড়ি করতে থাকে। তখন জাহিদ ভাই কোরআন শরীফ থেকে সূরা কাহফের 40 থেকে 89 নম্বর আয়াত পড়ে তার শরীরে ফু দেয়। সে বসে পড়ে। তো জাহিদ ভাই বলে সবাইকে সত্য বলে দাও, নইলে আজ তোমাকে এখানেই শেষ করে দেব। আল্লাহর কালাম তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। তুমি কিন্তু জানো এখানে আমি একা না। এটা হচ্ছে জাহিদ ভাই ওই জিনকে বলছে। এটা বলার পর জাহিদ ভাই সেই জিন সেখানে আসে, এবং জিন যেখানে আসছে সেটা ওই জাহিদ ভাই ছাড়া আর কেউ বুঝতে পারে না। তো জাহিদ ভাই কোরআন হাতে নিয়ে তাকে জিজ্ঞেস করে কি নাম আপনার? সে বললে জং বাহাদুর, আমি আসামের ভোলাগঞ্জে থাকতাম, আমাকে নিতাই মাওং পাঠিয়েছে। তো জাহিদ ভাই জিজ্ঞেস করে কেন? তখন সে সাকিবের বাম হাতের বুড়ো এবং তর্জনী ছাড়া বাকি 3 আঙ্গুল দিয়ে তার স্ত্রীর দিকে নির্দেশ করে বলে ও আর ওর প্রেমিক আমাকে পাঠিয়েছে সাকিবকে মেরে ফেলতে। এটা সে 3 বার বলে পরপর 3 বার চিৎকার করে গঙ্গানি দেয়। 4 মাস আগে অমাবস্যার রাতে একটা পাঁঠা বলি দিয়ে সেই পাঁঠার মাথার তিলক দিয়ে সে দেওয়ের পূজা করে, এবং সেই পাঁঠার মাথার সাকিবের পরনের কাপড় চুল নখে বেঁধে দেয়। পুনরায় অগ্নিযজ্ঞ করে এই দেওকে এখানে তাদের ক্ষতি করতে পাঠিয়েছে। তার মানে আপনারা বুঝছেন নিশ্চয়ই যে সাকিব সাহেবের কাপড়, চুল, নখ একটা পটলির মধ্যে করে সেই রক্ত ভিজিয়ে তারা পূজা করে তাকে এই দেওকে এখানে পাঠিয়েছে। এটা শুনে সকলেই অবাক হয়ে যায়। ওই সময় তার স্ত্রী অনেকক্ষণ ব্যাপক জিজ্ঞাসাবাদ করার পর স্বীকার করে নেয়। ওই স্ত্রী বলে তার প্রেমিক যেভাবে বলেছেন তিনি সেভাবেই করেছেন, এবং সাকিবের মায়ের কাছে ক্ষমা চান। কিন্তু এত কিছু ঘোরের মধ্যেও সবাই বোকার মতো সবকিছু শুনছিল। এই মেয়েরা যে এত বড় দোষ করলো, তখন এই জিনিসগুলো আর তার মাথায় নেই। তারা সবাই দেখছে যে সামনে কি হচ্ছে। তো জাহিদ ভাই দেওকে বলে দেওকে বলে যে সাকিব এবং তার পরিবারকে ছেড়ে চলে যেতে হবে, নাইলে ছাই হতে হবে। সে বলে সে চলে যাবে,
যদি সেই অগ্নিযজ্ঞ করা পাঁঠার মাথার সেই পুটলিটা ফেরত দেয়। কারণ এই পুটলির মধ্যে হচ্ছে এই দেহটা বন্দি। তো জাহিদ ভাই জিজ্ঞেস করে পুটলিটা কোথায়? সে বলে সাকিবের বউয়ের কাছে। তখন সাকিবের মামার মানে সাকিবের বউকে ভয় দেখায় এবং সাথে সাথে সে বলে যে পুটলিটা আমি তো বাথরুমের ফ্ল্যাশের ট্যাঙ্কের ভিতরে রাখছি। তখন তাকে দিয়ে সেই পুটলি বের করা হয় এবং দেওর কথা মতো সেই পুটলি বাড়ির ছাদের গেটের সামনে রেখে আসা হয়। তার কিছুক্ষণ পর সাকিব ভাই বেহুশ হয়ে যায়। তখন সেই বাড়িতে থাকা ওই জাহিদ ভাইয়ের জিন সাকিবের পাশে এসে দাঁড়ায় এবং সাকিব ভাইকে ফু দেয় এবং ফু দিলে তিনি জেগে ওঠে। এবং এই যে ফু দেয় সাকিব সাহেবের জিন, এটা কিন্তু শুধু সাকিব জাহিদ ভাই দেখছিল। জাহিদ ভাইয়ের জিন আর কি, সাকিবকে যে এসে ফু দিচ্ছে এটা শুধু জাহিদ ভাই দেখছিল, কেউ দেখছিল না। তো সাকিব সাহেবের উপর থেকে সব সমস্যা আল্লাহর মতো এরপর থেকে শেষ হয়ে যায়। বাস্তবতা অনেক কঠিন, আসলেই কঠিন। কারোর ক্ষতি করে তার বসবাস করা যায় না। তাই সবকিছু ধরা পড়ার পরে সাকিব সাহেবের মা আত্মীয় স্বজনরা সবাই মিলে সাকিব সাহেবের স্ত্রীকে বের করে দেয় এবং 1 মাসের মধ্যে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। সাকিব সাহেবের পুরোপুরি সুস্থ হতে 8 মাস সময় লাগে এবং 2017-তে তিনি পুনরায় বিয়ে করে সাউথ আফ্রিকাতে সেটেল ডাউন হয়ে যায়। তো লিসেনার, ঘটনা এখানেই শেষ। আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই, দেহ হচ্ছে এমন একটা প্রজাতি যারা মূলত জানোয়ারের স্বভাবের হয়। এরা মানুষকে মেরে ফেলে একা পেলে, এমনকি তাদের লাশকে তারা খেয়ে ফেলতে চায়। মূলত শ্মশানের আশেপাশে এবং গভীর জঙ্গলেরা থাকে। আমি নাইম, শ্রীপুর উপজেলার হর্তকিটেক গ্রাম থেকে বলছি। আজ যে ঘটনাটি শেয়ার করব তা আমার জীবনে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনাগুলোর মধ্যে অন্যতম একটা ভয়ঙ্কর ঘটনা। ঘটনাটি ঘটেছে 2017 সালের সেপ্টেম্বরের 15 তারিখে। এক বিয়ের নিমন্ত্রণ উপলক্ষে আমি এবং আমার 2 বন্ধু সাব্বির এবং রোমানকে সাথে নিয়ে আমাদের গ্রাম থেকে প্রায় 4 কিলোমিটার দূরে নিমন্ত্রণ খেতে গিয়েছিলাম। বিয়ে রাতে হওয়ার কারণে আমরা সন্ধ্যার সময় বাড়ি থেকে রওনা দিলাম। বিয়ে বাড়িতে পৌঁছতে রাত 8টা বেজে গেল। এরপর খাওয়া দাওয়া, বরযাত্রীর বিদায় করতে রাত 12:30 মতো বেজে গেল। আমাদের বাড়ি থেকে আবার বলে দেয়া হয়েছিল যে যত রাতই হোক না কেন বাড়িতে ফিরে আসতে। তাই বরযাত্রীদের বিদায় করে আমরা 3 জন বাড়ির পথে রওনা হলাম। আমাদের মধ্যে সাব্বির বয়সে ছোট হলেও গায়ে গতরে অনেক বড়, তারপরও ওর মধ্যে ভূতের ভয় ছিল অনেক। কিন্তু রোমান গায়ে গতরে এবং বয়সে অনেক ছোট হলেও খুব সাহসী ছিল। আমরা 3 জন মাটির রাস্তা দিয়ে মেইন সড়কে এলাম। এসে দেখি যা ভেবেছিলাম ঠিক তাই, একটা গাড়িও নেই রাস্তায়। সাব্বির বলল, এত রাতে আর যেতে হবে না, চলো আমরা বাড়ি ফিরে যাই, বিয়ে বাড়িতে ফিরে যাই, এখন কোনো গাড়ি ঘোড়া পাওয়া যাবে না। আমি বললাম, না, একটু অপেক্ষা করা যাক, দেখি কোনো গাড়ি পাওয়া যায় কিনা। এমন সময় একটা সিএনজি গাড়ির আলো দেখতে পাওয়া গেল। আমি হাতে ইশারা করে গাড়িটা থামালাম। লোকটাকে জিজ্ঞেস করলাম, হর্তকিটেক যাবে? লোকটা বলল, না, এখান থেকে 1 কিলোমিটার দূরে আমার বাড়ি, আমি বাড়ি পর্যন্তই যাব। আমি বললাম, ঠিক আছে, চলুন, আমরা ওই পর্যন্তই যাব। আমরা 3 জন গাড়িতে উঠলাম এবং 1 কিলোমিটার দূরে কতগুলো তাল গাছের সারির ধারে আমাদেরকে নামিয়ে দিল। আকাশে খুব সুন্দর চাঁদের আলোয় খুব সুন্দর লাগছিল চারপাশটা। রোমান বলল, এখন কি করে যাব? আমি বললাম, দেখি অন্য কোনো গাড়ি পাওয়া যায় নাকি। কিন্তু না, আধা ঘন্টা অপেক্ষা করার পরেও কোনো গাড়ি এলো না। আমি বললাম, এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ হবে না, চলো হাঁটা শুরু করি। তারপর আমরা 3 জন হাঁটা শুরু করলাম। একটু হাঁটার পরে খেয়াল করলাম সাব্বির কেমন যেন একটা থমকে থমকে হাঁটছে। আমরা জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? ও বলল, না, কিছু না। আরো কিছুক্ষণ হাঁটার পরে সাব্বির হঠাৎ করে বলে উঠল, দাঁড়া, ওকে সাথে নিয়ে নেই। এই কথা শুনে আমরা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়লাম। রোমান জিজ্ঞাসা করল, কাকে সাথে নিবি? কিন্তু সাব্বির কোনো কথা বলল না। আমি বুঝতে পারলাম সাব্বিরের কিছু একটা হয়েছে। আমি রোমানকে ইশারা করলাম যাতে সাব্বিরের হাত ভালো করে চেপে ধরে। রোমান ডান হাতে ভালো করে চেপে ধরলো আর আমি সাব্বিরের বাম হাত চেপে ধরলাম এবং বললাম,
কাউকে সাথে নিতে হবে না, চল আমাদের সাথে দ্রুত। কিন্তু ও একেবারে স্থির হয়ে সেখানেই দাঁড়িয়ে রইল, আমাদের কোনো কথার কোনো উত্তর দিল না। আমরা দুজন মিলে তাকে টানতে শুরু করলাম, কিন্তু 1 ইঞ্চিও নাড়াতে পারলাম না। আমরা বুঝতে পারলাম হয়তো কোনো খারাপ কিছু ওর উপরে ভর করেছে। কি করব এখন, কিছুই বুঝতে পারছি না। এমন সময়ে আমি দোয়া-দরুদ পড়ে ফু দিতে শুরু করলাম, কিন্তু কোনো লাভ হচ্ছে না। হঠাৎ সাব্বির আক্রমণাত্মক হয়ে গেল এবং রোমানকে খুব জোরে একটা ধাক্কা মেরে রাস্তার ধারের ধান খেতে ফেলে দিল এবং ধান ক্ষেতের ফাঁকা দিয়ে সাব্বির দৌড়তে শুরু করলো। আমি দ্রুত রোমানকে তুলে সাব্বিরের পেছনে পেছনে দৌড়তে লাগলাম, কিন্তু সাব্বিরের দৌড়ানোর স্পিড এত বেশি ছিল যে আমরা দুজন মিলে তার সাথে পেরে উঠতে পারছিলাম না। হঠাৎ সাব্বির রাতের আধারে কোথায় যেন মিলিয়ে গেল। আমরা দুজন পাগলের মতো তাকে খুঁজলাম এবং চিৎকার করে ডাকতে লাগলাম, কিন্তু কোথাও ওকে পাচ্ছিলাম না। প্রায় 15-20 মিনিট পরে শুনতে পেলাম ধান ক্ষেতের একটা প্রান্ত থেকে গড়ঘড় শব্দ হচ্ছে। আমরা দ্রুত দুজন সেদিকে গিয়ে দেখি ধান ক্ষেতের কাদায় সাব্বিরের মাথা পুঁতে ফেলেছে। সাব্বির ছটফট করছে। আমরা দুজন সাব্বিরের কোমরে জোরে ধরিয়ে টেনে তুলতে চেষ্টা করলাম। আচমকা সাব্বিরের পায়ের আঘাতে ছিটকে গিয়ে পড়লাম। আমি আবার দ্রুত উঠে তার কোমরে জোরে শক্ত করে জড়িয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে টানতে লাগলাম এবং জোরে জোরে চিৎকার করতে লাগলাম যাতে কেউ আমাদেরকে সাহায্য করে। দেখলাম সাব্বিরের নড়াচড়া কমে যাচ্ছে। আমি পাগলের মতো টানতে লাগলাম। কয়েক সেকেন্ডের জন্য আমার মনে হলো আর কোনো আশা নেই। এমন সময় কানে ভেসে আসলো আল্লাহু আকবার আজানের ধ্বনি। আচমকা সাব্বিরের মাথা উঠে এলো। দেখলাম শ্বাস প্রশ্বাস এখনো চলছে। আমি ধান ক্ষেতের পানি দিয়ে সাব্বিরের মাথা পরিষ্কার করলাম। দ্রুত তাকে ধান ক্ষেতের আইলে তুলে আমরা দুজন হাত পা ঘষতে লাগলাম। দেখলাম তার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক আছে। আস্তে আস্তে দিনের আলো ফুটতে শুরু করলো। আমি আর রোমান আইলের মধ্যে শুয়ে পড়লাম। আকাশের দিকে তাকিয়ে শুকরিয়া আদায় করলাম। এই যাত্রায় আমরা বিপদমুক্ত হলাম। জীবনের এই নিষ্ঠুর ভয়ানক স্মৃতিগুলো সবসময় মনে থাকবে। আজকে যে ঘটনাটা শেয়ার করব এটা আমার ব্যক্তিগত একটি অভিজ্ঞতা। ঘটনাটা আজ থেকে বেশ কয়েক যুগ আগের। এভাবে বলি যে 80-র দশকের শুরুর দিকের ঘটনা। বয়স খুব একটা বেশি না, তখন এই 10-12 কাছাকাছি হবে। তো ঢাকার প্রাণকেন্দ্রে কোনো একটা স্থানে আমাদের বাসা ছিল। বাসাটা এখনো আছে। সে বিল্ডিং বা স্ট্রাকচার একতলা, টিন শেড, সেরকম এখন নেই, কিন্তু ওখানে এখন 4 তলা একটা বিল্ডিং আছে। বাট ওই জায়গাটা সম্পর্কে আমি কিছুদিন আগেও বলেছি, গত সপ্তাহে খুব সম্ভবত স্টোরিটা বলেছি। পাশে একটা বেশ বড় বিল ছিল, এখন সেখানে প্রজেক্ট আছে। সঙ্গত কারণে এবারও জায়গাটা মানে স্থানের নামটা আমি শেয়ার করছি না। প্রথমে আমাদের বাড়ির বর্ণনাটা দিয়ে রাখি। বাড়িটা অনেকটা এল শেপের ছিল, একটু ছোট আকারের এল শেপ। আমাদের প্লট যেটা ছিল সেটার অর্ধেক অংশ ছিল একটা ফ্যাক্টরি, আইসক্রিম ফ্যাক্টরি। এটার নাম বলছি না। সে আমলে ঢাকার খুব নাম করা একটা আইসক্রিম ফ্যাক্টরির ওনার ছিলাম আমরা। অর্ধেকটা ফ্যাক্টরি এবং বাকি অর্ধেকটা বাসা। বাসাটা একটু এল শেপের বলতে পারেন, বাট মাঝামাঝি যে ওয়ালটা ছিল সেই ওয়ালটার এক ফাঁক দিয়ে বাসার শেষ অংশে এল এর মাথা যেটা, সেখান দিয়ে চিকন একটা গলির মতো দিয়ে আমাদের ফ্যাক্টরি সাইডে যেতে হতো। শেষ মাথায় ছিল হচ্ছে আমাদের মাস্টার বেড। মাস্টার বেডের পাশে ছিল ডাইনিং এবং কিচেন, আর এইদিকে এল এর বাকি অংশটাতে একটা বেডরুম ছিল এক্সট্রা আর একটা ড্রয়িং রুম ছিল। তো বলে রাখা ভালো, এই যে মাস্টার বেডরুম যেটা, সেটা একটু উঁচু ছিল কোনো না কোনো একটা কারণে। সেটা এমনি ফ্লোর লেভেল থেকে 3 ফিট উঁচু ছিল, বেশ উঁচু সে আমলে। সলিড স্ট্রাকচার বা টিন শেড। ওখানে যেই গলিটার কথা বলছি, আমাদের বাড়ি এবং
ফ্যাক্টরির মাঝখানে যে গলিটা, সেই গলির অংশটা আমাদের একটা জানলা ছিল। আপনারা যারা সে আমলের মানুষ, সেকেলের মানুষ বা দেখেছেন, আপনাদের হয়তো মনে থাকবে সে সময় একটা কাঁচ খুব কমন ছিল, জানলার কাঁচটা খুব ঘোলাটে এবং কাঁচের উপর একটা ডিজাইন থাকতো, একটা পান পাতার ডিজাইন খুব কমন ছিল সে আমলে। তো ওপাশ থেকে কেউ আসা যাওয়া করলে আলোতে বোঝা যেত, বাট হাত রাখলে মোটামুটি আপনার ক্লিয়ার বোঝা যেত যে ওপাশে কেউ আছে। ঘটনা শুরু করা যাক, বেশ কিছু বর্ণনা দিলাম। আমাদের এলাকায় কিন্তু সেই এলাকায় একটা খুব ফেমাস মন্দির আছে, এখনো আছে মন্দিরটা, আগের চেয়ে বড় হয়েছে, বাট খুব ফেমাস একটা মন্দির আছে। তো যেহেতু মন্দির আছে, পাশে বিলের একটা অংশে শ্মশান ঘাটও আছে। আপনাদেরকে আমি এর আগে বলেছি শ্মশান ঘাটের বিষয়টা আগের ঘটনায়। তো শবদাহ যখন করা হতো, অর্থাৎ শেষকৃত্য, সনাতন ধর্মাবলম্বী কেউ যখন মারা যেতেন, তার শেষকৃত্য করার জন্য বিলেই আপনার শুকনো অংশে, তখন যখন শুকনো মৌসুম থাকতো তখন এই শবদাহটা করা হতো। এবং শবদাহ করার সময় আপনারা যারা জানেন না বা দেখেননি কখনো, এটা বলে রাখা ভালো, মানুষকে যখন একটা শবকে যখন দাহ করা হয়, গোটা বডি কিন্তু ক্র্যাম্প হয়ে মানুষটা একটা বসে যায়। স্বাভাবিক বাংলায় বলে যে শরীরটা খিচে গেছে, এরকম। তখন সেটাকে আবার বিভিন্ন পদ্ধতিতে আপনার আরো সমান করে দাহ করার ব্যবস্থা করা হয়। একটা সার্টেন টাইম আছে যখন আপনার মানুষের যে মাথাটা আছে, স্কালটা আছে, এটা কিন্তু ফুটে, এটা কিন্তু ব্লাস্ট হয়। এবং ক্ষেত্র বিশেষে এটা এমনও আছে যে ফুটে গিয়ে 150-200 হাত ওপেন স্পেসে যখন করা হয়, 150-200 হাত গিয়ে পড়ে। আমাদের ওখানে কমন একটা ঘটনা এরকম হতো শবদাহ করার সময়, যেহেতু আমাদের মেইন রাস্তার ঠিক কর্নারে বিল যেখান থেকে শুরু হয় সেখানে বাড়িটা ছিল। অনেক সময় 200 গজ দূর থেকে বা 150 গজ দূর থেকে শবদাহ করার সময় গভীর রাতে কিন্তু এরকম মাথাটা অর্থাৎ স্কালটা ব্লাস্ট হয়েছে এবং সেটা উড়ে এসে আমাদের বাড়ির টিনে পড়েছে, এরকম হয়েছে। আমি নিজে সাক্ষী, আমি দেখেছি আমাদেরই বাড়ি। এবং মানুষ পোড়া গন্ধটা কিরকম হয় এটার সঙ্গে খুব ভালো অভিজ্ঞতা আমার আছে। কেননা যখন পোড়ানো হতো, আমাদের পূর্বের জানলাটা, পূর্ব দিকের জানলা যখন খোলা থাকতো, সারা রাত ধরে শবদাহ করা হতো, গন্ধটা কিন্তু আমাদের নাকে আসতো। ভয় পেতাম, একটু ভিন্ন ধরনের অভিজ্ঞতা, আর বয়স কম, ভয় তো পাওয়াই স্বাভাবিক। তো ওখানে সে আমলে বেশ কিছু হিন্দু মানুষ, সনাতন ধর্মাবলম্বী মানুষ থাকতেন, এখনো আছেন। তো যারা মুরব্বী ছিল, অনেক মুরব্বী, ছোট কালের কথা বলছি, অনেকে আমরা চিনতাম, অনেকে দেখতাম, পিসিমা বলতাম, যদি আমরা মুসলিম, বাট পিসিমা, সবাই পিসিমা বলতো, দাদিমা বলতো, আমরা বলতাম। এরকম একজন ভদ্রমহিলা ছিলেন। তো উনি যখন বয়স হয়ে এসেছেন, অনেক বয়স হয়ে এসেছেন, উনি তখন যেটা করতেন, বিভিন্ন রকম উদ্ভট কাজ করতেন। এরকম আছে যে উনি যে কোনো প্রাণীর, গবাদি পশুর গায়ে কামড় বসিয়ে দিতেন, মানুষের গায়ে কামড় বসিয়ে দিতেন, যে কোনো ধরনের মানসিক ভারসাম্যহীনতার একটা লক্ষণ ছিল। অনেকে বলতেন যে ওকে ভূতে ধরেছে বা জিনে ধরেছে, বাট এটার লজিক্যাল এক্সপ্লেনেশন সেই সময় পাওয়া যায়নি। এবং শেষ পর্যন্ত সবাই বলেছেন উনি পাগল হয়ে গেছেন, এরকম কিছু না। তো ভদ্রমহিলা কিন্তু খুব স্বাভাবিক ছিলেন। যখন এই পাগলামিগুলো শুরু করতেন, ওনার লক্ষণে মনে হতো যে উনি কিছু একটা দেখেন। যেমন উনি বলতেন যে ওখানে আমাদের জোড়া তাল গাছ ছিল, যে কোনো রাস্তার একটা বাঁকে। তো উনি বলতেন যে উনি এক রাতে, ওনার বাড়ির পাশেই মেন রাস্তার সাথে জোড়া তাল গাছ, এক রাতে উনি ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছেন। তখন হচ্ছে জোড়া তাল গাছ উনি দেখেছেন যে তাল গাছ পেঁচিয়ে আছে, এবং উনি যখন তাকান উপরে কিছু একটা দেখতে পান, তারপর থেকে আসলে তার সমস্যাটা শুরু হয়। যাই হোক, এক পর্যায়ে উনি খুবই অসুস্থ হয়ে যান। এরকম মানসিক ভারসাম্যহীন অবস্থায় বেশ কিছু অপ্রাসঙ্গিক এবং উদ্ভট আচরণ এবং কাজকর্ম করার পরে যখন মারা যান,
আমার সঠিক মনে নেই বিস্তারিত ঘটনাটা, এই অংশটা। ওনাকে আসলে কোনো একটা রীতিতে লবণ দিয়ে বসিয়ে কবর দেয়া হয়। উনি কিন্তু আবার এবং মন্দিরের কোন একটা অংশেই পাশেই ওনাকে কবর দেয়া হয়। ও ভদ্রমহিলা খুব ধার্মিক ছিলেন, ওনার সনাতন ধর্ম অনুযায়ী উনি খুব ধার্মিক ছিলেন এবং পূজা পার্বণ সবকিছু করতেন ওনার মতো। ওনাকে সেভাবে শেষকৃত্য করা হয়। ওনাকে সমাহিত করার পরে এক পর্যায়ে প্রায় 1.5-2 মাস পরে এলাকায় কিছু, আমাদের অঞ্চলে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটা শুরু করে। কিরকম ঘটনা ঘটা? সকালবেলা লোকজন উঠে দেখছে যারা ছাগল পালতো, ছাগলের পায়ে কিছু একটা কামড় দিয়েছে রানে, এবং অবিকল মানুষের মতো কামড়ের দাগ, এবং মাংস উঠিয়ে নিয়েছে। এবং ভেড়া এরকম আছে বা ছাগল এরকম আছে যে ব্লিডিং হয়ে মারা গেছে, কিন্তু কোনো আওয়াজ হয়নি। একটা কিছু কামড় দিলে, একটা প্রাণীকে কামড় দিলে সে কিন্তু প্রচন্ড আওয়াজ করবে, কাতরাবে, এরকম কোনো আওয়াজ হয়নি। প্রথমে হচ্ছে এরকম কিছু সমস্যা শুরু হলো। প্রায় 20-25টা এভাবে গবাদি পশু, বড় গরু সহ মারা যাওয়ার পরে মানুষ এটাকে কখনো এর সাথে রিলেট করেনি, বাট একটু চিন্তিত হয়ে পড়ে। হওয়ার পরে এটা এক পর্যায়ে যে বিভিন্নভাবে মানুষ পাহারা দিতে শুরু করলো বা চোখে চোখে রাখা শুরু করলো। আপনারা জানেন যারা একটু কম বিত্তশালী, একটু নিম্ন মধ্যবিত্ত বা তার চেয়ে একটু নিচেও লাইফস্টাইল লিড করতে পারে, মানে আর্থিক সচ্ছলতার দিক থেকে, তারা অনেকে দেখবেন যে ভেড়া বা ছাগল চোরের ভয়ে কিন্তু অনেক সময় বেডরুমে বা শোবার ঘরের পাশেই কিন্তু এগুলো রাখে। সেভাবে করতে শুরু করার কারণে জিনিসগুলো খুব স্বাভাবিক হয়ে আসে, আর এরকম ঘটনা ঘটে না। তখন যেটা শুরু হলো যে সেকেন্ড স্টেজে এই কামড় দেওয়ার ঘটনাটা, মাংস উঠে যাওয়ার ঘটনাটা, এলাকার যে ছোট বাচ্চা ছিল, যাদের নতুন বাচ্চা হয়েছে, একদম ছোট বাচ্চা, দুধের বাচ্চা, 2 মাস 3 মাস বয়স। প্রথম স্টোরিটা ছিল এরকম যে মাঝরাতে হুট করে রাত 2টা-2:30টার দিকে বাচ্চা ভীষণ কান্না, এবং অন্ধকারে বোঝা যাচ্ছে যে বাচ্চা হয়তো বা প্রস্রাব করে দিয়েছে বা এরকম কিছু, মলমূত্র ত্যাগ করেছে, প্রস্রাব করেছে, বিকজ মানে বিছানা ভিজে গেছে, বাচ্চা প্রচন্ড কান্না। তাতে বাবা মা তাড়াতাড়ি উঠে লাইট জ্বালানোর পর যেটা দেখে, সেটা দেখে তো মানে খুব বাজে অবস্থা। বাচ্চার হাত নেই, কিছু একটা বাচ্চার হাত ছিঁড়ে বা কামড় দিয়ে নিয়ে চলে গেছে। এখান থেকে হচ্ছে আমাদের আজকের যে ঘটনাটা, এই ঘটনাটা শুরু। প্রায় 11টা বাচ্চা মারা যায়, প্রায় 11টা। আমার যত as far as I can recall 11টা বাচ্চা এখন মারা যায়। এখনো ঘটনাগুলো আমাকে শিহরণ দেয়, কারণ বয়স কম ছিল, কিছু আমি দেখেছি, এবং আমার এই স্টোরির কোনো একটা অংশে আমি আছি, এখানে আমাকে আমি দেখেছি, কিছু অনুভব করেছি, এখনো I still bear the scar। তো এরকম আর কি। পরবর্তীতে মানুষ আরো সচেতন হয়ে যখন এলাকা থেকে সবাই মিলে বিভিন্ন রকম প্রিভেন্টিভ এবং প্রিকশনারি মেজার নিতে শুরু করলো, তখন আবার জিনিসগুলো স্বাভাবিক হয়ে আসলো। এবার যেটা হলো আরো 1-1.5 মাস পরে, শীতের মৌসুম, বিলেতে তখন পানি নেই, একেবারে শুকনো খটখটে। তবে কিছু জায়গায় এরকম আছে যে একটা গর্তের মতো, ওখানে আপনার একটু পানি টানি আছে, এবং গরু বা কেউ যদি নিচু অংশে যারা থাকে, আমরা যেটা বলেছিলাম এর আগে নামাপাড়া, ওই অঞ্চলের যারা এই নামা অংশটাতে বা নামাপাড়া অংশতে যারা থাকতো, গরু টরু এনে গোসল করাতো। বা মহিষ ছিল সেই সময় ঢাকায়, মহিষ এসে কাদার মধ্যে ডুবিয়ে রাখা হতো। মহিষ অ্যাকচুয়ালি নিজে কাদার মধ্যে থাকতে খুব পছন্দ করে। এই সময় যেটা হলো যে এলাকার কোনো এক প্রভাবশালী গণ্যমান্য ব্যক্তি, আমাদেরই চাচা হয়, মানে এলাকার মুরব্বী হিসেবে, তো ওনার ছেলের বয়স 9 কি 10, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, রাতে বাসা থেকে নাই। হ্যাঁ, এটা খুব আজব বিষয়।
ঘর থেকে, এবং এমন না যে তারা খুব নিম্নবিত্ত শ্রেণীর মানুষ, টিনের বা বেড়ার ঘর, এরকম না। তাদের পাকা বাড়ি, দোতলা বাড়ি, এবং সে অঞ্চলে প্রথম দোতলা বাড়িটা তাদের। ছেলেকে পাওয়া যাচ্ছে না। 3টা দিন পর এই ছেলেটাকে পাওয়া যায়। ছেলেটার লাশ যখন ওই মহিষ যখন নামে সেই গর্তের মধ্যে, ওখান থেকে কাদার মধ্যে থেকে লাশটা ভেসে ওঠে। আমার এখনো মনে আছে, আল্লাহ মাফ করুক, আমি সে লাশটা দেখতে গিয়েছিলাম, আমাদের সবাই গিয়েছিলাম দেখতে। ছেলেটার সাথে আমি খেলতাম, আমাদের বাড়িতে আসতো, আমরাও তার বাড়িতে যেতাম, খেলতাম একসাথে। খুব খারাপ লাগে এখন আমার মনে করলে। ছেলেটার লাশটাকে এনে যখন গোসল দেওয়া হয়, অ্যাকচুয়ালি এনে বাড়ির সামনে রেখে বালতিতে করে পানি ঢেলে তাকে পরিষ্কার করা হয়। গোটা শরীর ফুলে গেছে এবং নাক দিয়ে এবং মুখ দিয়ে পোকা বের হচ্ছে। সেই যে মানুষ মরে পচে গেলে যে পোকাটা হয়, সে পোকাটা বের হচ্ছে। খুব খারাপ লাগে এখনো জিনিসটা মনে করলে। যা হোক, ক্যারিং ফরওয়ার্ড, এইটা ছিল হচ্ছে মানে ওই এলাকার ধাক্কা খাওয়ার মতো একদম লাস্ট স্টেপ। এরপরে হচ্ছে সবাই জিনিসটা নিয়ে সচেতন হয়ে যায়। তারপরে যেটা হয় সেটা হচ্ছে এই জিনিসটা কি সেটা নিয়ে সবাই চিন্তা করা শুরু করে। অনেকে হচ্ছে বিভিন্ন সুপারস্টিশিয়াস জিনিস চলে আসে মাথায়। ওলা বিবি, খোড়া কুকুর। কারণ জানেন 80-র দশকের শুরুর দিকে ঢাকা শহর, যতটাই ঢাকা শহর আধুনিক হোক না কেন, মানুষ তো কিছু অংশ গ্রাম থেকে এসেছিল। আর ঢাকাকে আমরা এখন ঢাকা হিসেবে চিনি। কিন্তু দেখুন, শহরের মধ্যে অনেক জায়গা কিন্তু আছে যেটা জেলার মধ্যে পড়ছে। সো শহরটা অ্যাকচুয়ালি কতটুকু, আমরা না শহর করেছি এটাকে, আমরা শহর বলে ডিফাইন করি, বাট ঢাকা শহরের পুরোটা অংশই কিন্তু আসলে সিটি জোনের মধ্যে পড়ে না। সেরকম আর কি, বিভিন্ন লাইফস্টাইলের বা জীবনযাত্রার মানুষ ঢাকা শহরে থাকে। তো বিশ্বাসও বিভিন্ন রকমের মানুষের মধ্যে থাকে। আবার কিছু মানুষ ছিল ওখানে যারা বরিশাল থেকে এসেছে, তাদের মনে এক ধরনের বিশ্বাস থাকতো যে এরকম অশরীরী কিছু। ঘটনা যেটা হয় সেটা হচ্ছে যে এক মহিলার বাচ্চা হয়েছে। বাচ্চা হওয়ার পরে মায়ের বাড়ি ছিল কিছুদিন, এটাই স্বাভাবিক থাকে। তারপর যখন বাচ্চাটা নিয়ে উনি আসেন তার বাড়িতে, আমাদের ওই এলাকাতে আসার পরে উনি শুয়েছেন, এবং এটা মনে হয় আপনাদের মনে আছে যারা ওই আমলের, ওই সময় কিন্তু টাংস্টেনের লাইট ছিল, এবং এই জিরো পাওয়ারের বাল্ব বলে একটা জিনিস ছিল, জিরো পাওয়ারের লাইট। অর্থাৎ জিরো পাওয়ার বলে কিছু না, এটা একটা লাল বা সাদা লাইট থাকতো বা সবুজ লাইট থাকতো, যেটা খুব কম পাওয়ার টানতো, এটাকে বলা হতো জিরো পাওয়ারের লাইট, তো টাংস্টেনের। ঘরটা হালকা আলো হয়ে থাকতো। উনি যেটা দেখেন সেটা হচ্ছে যে রাতে শোয়ার পরে বাচ্চা নিয়ে শুয়ে আছেন, সজাগ আছেন, চেতন অবস্থায় আছেন, অবচেতন বলবো না, মোটামুটি চেতন অবস্থায় আছেন। উনি যেটা ঘুমের মধ্যে খেয়াল করেন যে একটা বিড়াল আসে, জানলা খোলা, গরমের দিন, একটা বিড়াল আসে জানলা দিয়ে বিড়ালটা এসে বিড়ালটা আস্তে করে নেমে না মানে বিছানার উপরে উঠে বসে থাকে কিছুক্ষণ। বিড়ালটা কুচকুচে কালো, চোখটাও কালো, নোটেবল কিছু না, একটা স্বাভাবিক কালো বিড়াল আসলে যেরকম হয় সেরকমই। আসার পরে এটা বসে আছে অনেকক্ষণ ধরে। তো তারপরেও সে মহিলা আস্তে আস্তে আসলে তখন ঘুমিয়ে পড়ে, স্বাভাবিক, দিস ইজ কোয়াইট নর্মাল, বিছানায় কোনায় বসে আছে। উনি সামহাও উনি যখন মানে তন্দ্রাচ্ছন্ন হয়ে গেছেন, তখন ওনার মনে হচ্ছে যে বিছানার উপর কিছু একটা ভারী জিনিস, মানে ধরেন আমি উঠেছিলাম, এসে ওয়াশরুম থেকে এসে যদি বিছানায় উঠতে যাই, তাহলে সেরকম হলে যেরকম একটা ফিলিংস আসে সেরকম। তো উনি হালকা চোখ খুলে দেখেন যে অ্যাকচুয়ালি বিছানার এক পাশে ওনার হাজবেন্ড, এক পাশে উনি, মাঝখানে বাচ্চা। দেখেন যে এই বিড়ালটা যেখানে বসেছিল এটা অ্যাকচুয়ালি আস্তে আস্তে বড় হয়ে সেটা মানুষের সাইজ নিচ্ছে। যত বড় হচ্ছে, এটা বড় হওয়ার কারণে ওয়েটটা যে বাড়ছে সেটা উনি ফিল করতে পেরেছেন, এবং বড় হয়ে আস্তে আস্তে সেই যে মহিলা ছিলেন, এই যে এলাকায় মহিলা পাগলামি করতেন যিনি মারা গিয়েছেন, তার রূপটা নিচ্ছে, তার সাইজ, শেপ এবং সেরকম, বিকজ ঘরে টাংস্টেনের একদম জিরো পাওয়ার বাল্ব, বাট স্টিল দেখা যায় ক্লিয়ার, নিয়ে সেটা বাচ্চার দিকে হাঁ করে এগিয়ে যাচ্ছে।
মানে খেয়ে ফেলবে এরকম কিছু একটা। ওটা দেখার পরে ভদ্রমহিলা প্রচন্ড জোরে চিৎকার চেঁচামেচি করে উঠে, ওনার হাজবেন্ডেরও চোখ খুলে যায় এবং তারা দুজনা ক্লিয়ারলি দেখে এই জিনিসটা লাফ দিয়ে, জানলার কিন্তু গ্রিল আছে, লাফ দিয়ে জানলার কাছে যে, অর্থাৎ জানলার মধ্যে দিয়ে বের হয়ে যায় ছোট কিছু একটা হয়ে। একটা বড় মানুষ যদি লাফ দিয়ে জানলার কাছে যে ছোট কিছু হয়ে বের হয়ে যায়, আমরা মুভিতে অনেক সময় দেখি, ভ্যাম্পায়ারের মুভিতে, যে মানুষটা লাফ দিয়ে একটা বাদুড় হয়ে গেল, ঠিক সেই ধরনের ছোট কিছু একটা পরিণত হয়ে সেটা বের হয়ে গেল। এটা হওয়ার পরে গোটা এলাকায় আসলে চাঞ্চল্যের সৃষ্টি হয়, সবাই জিনিসটা জানে এবং তখন আসলে কথা বের হতে থাকে যে অনেকেই এরকম কিছু একটা দেখছে, বাসায় আসছে, কিন্তু মানুষের কারণে, মানুষ খুব খুব মানে সতর্ক থাকার কারণে জিনিসটা আঘাত করতে পারছে না। বাকি অংশ বলার আগে এখানে আমার কিছু কথা বলার আছে আপনাদের উদ্দেশ্যে। আমাদের যে বেডরুমটা ছিল, মাস্টার বেডরুমটা, আব্বা আম্মা মিডল স্পেসের পাশে যে বেডরুমটা, সেটাতে শুতেন এবং আমরা 4 ভাই বোন একসাথে শুতাম। একটা বড় বিছানা ছিল। দুর্ভাগ্যক্রমে আমি শুতাম হচ্ছে একবারে বিছানার ধারে, জানলার সাথে, এবং বললাম যে জানলাতে হাত রাখলে দেখা যায়। তো ফ্যাক্টরি সাইডে রাতের বেলা একটা লাইট জ্বলতো, যে লাইটটার ফুল লাইট আমার এই জানলার কাচের উপরে এসে পড়তো ডায়াগোনালি। তো একদিন রাতের কথা, এগুলো চলার মধ্যেকারই একদিন রাতের কথা, অনেক রাত, তখন তো আসলে রাতের সেন্স নেই, আমরা ঘুমিয়ে পড়তাম 11টার দিকে। 11টাই তখন আমাদের জন্য অনেক রাত। রাতে ঘুম ভেঙেছে কিছু একটা কারণে। তো ঘুম ভেঙে আমি দেখছি যে জানলার উপরে হয়তোবা কেউ হাত রেখে আছে, আবছা আলোতে দেখা যাচ্ছে হাত রেখে আছে, এবং হাতটা একটু অস্বাভাবিক বলতে সাধারণ মানুষের হাতের চেয়ে হাতের যে তালু আছে, বাংলায় যেটাকে বলা হয় হাতের পাঞ্জা, এই পাঞ্জাটা স্বাভাবিক মানুষের চেয়ে বড় এবং চিকন একটা হাত। আমি ঘুমের ঘরেই আবার একটু ভালো করে দেখি যে হাত, কিছুক্ষণ পরে দেখি হাতটা, মানে এক হাত রেখে অনেকে দাঁড়িয়ে থেকে গল্প করে না, ঠিক ওরকম আর কি, দিয়ে দেখছি কিছুক্ষণ পর হাতটা নড়ে নেমে গেল। এটা দেখার পর আমি আসলে ভয় পেয়ে যাই, এবং ভয়ে যে মানুষ বাকশূন্য বা ফ্রিজ হয়ে যায়, সেই স্টেজে আমি ছিলাম। আমার তো জান দূর দূর করছে, এদিকে আমার বোনেরা শুয়ে আছে। তো কিছুক্ষণ পরে একটা জিনিস আমি খেয়াল করি, সেটা হচ্ছে এই বেডরুম থেকে একটা সদর দরজা আছে, একটা হচ্ছে ঘরের ভেতরে চলে গেছে ডাইনিং স্পেস দিয়ে ভেতরে অংশে, আরেকটা হচ্ছে সদর দরজা, যেটা হচ্ছে আমাদের বাড়ির সামনে যে উঠোনটা, সে উঠোনটাতে নামা যায়। উঠোনটা কিন্তু অর্ধেক ওয়াল দিয়ে, বাকিটা গ্রিল দেওয়া, সো সব দরজা বন্ধ, কেউ ঢুকতে পারবে না। কিছুক্ষণ পর আমি খেয়াল করছি এই যে আমাদের সদর দরজাটা আছে, এর নিচে কিছু একটা আওয়াজ হচ্ছে, একটা বিড়াল বা কিছু যদি আঁচড় কাটে অনেক সময় হয়, ঠিক সেরকম। আমি আবার আস্তে করে মাথা উঁচু করে জিনিসটা খেয়াল করলাম, মানে আমার তো প্রচন্ড ভয় পাচ্ছি আমি। একে তো ঘর অন্ধকার, জানলা দিয়ে আলো হালকা আছে, কাঁচের ওপাশ থেকে ওটা দেখেছি। তা আমি আবার আস্তে করে পাশে আমার বোনস, তার উপর সামান্য ভর দিয়ে দেখছি ওটা। এবং গরমের দিন, বাট স্টিল আমাদের বিছানায় সবসময় কাঁথা রাখা থাকতো। আমি কিন্তু ভয়ে মানে কাঁথা খুলে কাঁথার নিচে মুখ ঢুকিয়েছি, এরকম অবস্থা আমি দেখছি। কিছুক্ষণ পর আমি যে জিনিসটা দেখলাম এই আলোর মধ্যে দিয়ে, একটা কাদা বা পানির মতো সামথিং, লিকুইড ফ্লুইড, এইটা আস্তে 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 ঢুকলো ভিতরে। ঢুকে এই জিনিসটা ওই দরজার ঠিক আরেক পাশে, মানে এক পাশে বিছানা, দরজা দিয়ে ঢুকলে ডান পাশে বিছানাটা, আর বাম পাশে হচ্ছে আমাদের সে আমলের লোহার বা মেটাল যে ওয়ার্ড্রপ গুলা থাকতো, ড্রয়ার সহ, সেগুলো। এই জিনিসটা, লিকুইড জিনিসটা ঘরের মধ্যে এসে, এই লিকুইডটা সামহাও আমি কিন্তু দেখতে পাচ্ছি নিকশ আধার, মানে একদম পিচ ব্ল্যাক জিনিসটা, কাদার মতো। এটা আস্তে 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 আমাদের যে ওয়ার্ড্রপটা আছে, ওয়ার্ড্রপটা উপরে উঠলো। ওয়ার্ড্রপটা স্ট্যান্ডার্ড একটা মানুষের বুক সমান হবে, 4.5 ফিট। তখন যেহেতু ছোট ছিলাম, আমি যেটা করতাম, এই ওয়ার্ড্রপের হ্যান্ডেলগুলো বেবে উপরে উঠে বসে থাকতাম মাঝে মধ্যে। সেজন্য আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, এটা অন্ধকারের মধ্যে আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, আবছা আলোতে। বিকজ আপনারা জানেন যে
আলোতে অনেকক্ষণ না থাকলে অন্ধকারের মধ্যে চোখ কিন্তু সয়ে যায়, দেখা যায়। এই জিনিসটা উপরে উঠে কালো কিছু একটা রূপের ধারণ সাইজ নিল। আমার মনে আছে আমরা ওই সময় খরগোশ পালতাম, বাড়িতে একজোড়া খরগোশ ছিল, সেই খরগোশের সাইজের কিছু একটা হলো, পিচ ব্ল্যাক। কিছুক্ষণ পর এটা হচ্ছে, যেহেতু আমাদের খাটে কিন্তু মশারি টাঙানো তখন, কিছুক্ষণ পর এই জিনিসটা লাফ দিয়ে আমাদের বিছানার উপর আসে। অদ্ভুত ব্যাপার, আমি কিন্তু গায়ে কাঁথা মুড়ো না, আমি ঘামছি ভয়ে এবং দেখছি এটা এসে এই যে মশারিটা না তার গায়ে লাগলো না। মশারির উপর কিছু পড়লে কিন্তু মশারিটা আপনার ভার হয়ে যাবে, অর্থাৎ ঝুলে পড়বে। এটা স্ট্রেইট মশারি ভেদ করে চলে এসে আমার যে বড় বোন তার শরীরের উপর এসে বসলো। আমি তখনও মানে ভয়, কি পরিমাণ যে ভয় লাগছে আমার, আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। বয়স খুবই কম, জিনিসটা দেখছি, আর এলাকার পরিস্থিতি সেরকম। এটা আস্তে 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 এক পর্যায়ে এটা বড় হতে শুরু করলো। হ্যাঁ, এটা বড় হতে হতে 4 পা যুক্ত একটা জন্তু বলতে পারে, একটা মানুষ যদি উপর হয়ে থাকে সেরকম, এবং বর্ণনাটা ঠিক সেম। একটা বুড়ি মহিলা, খুব খিটখিটে শরীরের, মানে হ্যাংলা পাতলা বুড়ি মহিলা, এক প্যাচের শাড়ি পরা, এটুকু বলতে পারবো। আমি যে ঘটনাটা এখন শেয়ার করব সেটা হচ্ছে মিরপুরের কোনো একটা ঘটনা, এবং আমি আগেই বলে নিতে চাই মিরপুরের অনেকবারই হন্টেড, কারণ এখানে আগের থেকে নাকি অনেক জায়গাতেই গণকবর দেওয়া হয়েছিল। সেই সব বাড়ির উপরে এখন বিল্ডিং তোলা সারি সারি। এবং ঘটনা শুরু হয় যার ঘটনা আমি শেয়ার করব, তার নাম হলো অপসরা। তিনি যখন ক্লাস 7-এ পড়তেন, এক রাতে কে যেন তার বাম পা ধরে খুব জোরে টান দেয়, এবং তিনি ঘুমের ঘোরে বুঝতেই পারেন নাই মানে কে জানি কি তার পা ধরে টান দিয়েছে। তো মানে স্বাভাবিকভাবে সে অন্য পা দিয়ে ঠেলে আরেক কাত হয়ে ঘুমিয়ে পড়েন। সকাল উঠে পায়ের মধ্যে অনেক ব্যথা অনুভব করেন এবং মনে করেন গতকাল রাতে কে যেন তার পা ধরে টান দিয়েছিল। যদিও ভেতর থেকে দরজা লক ছিল, তার ভেতরে বাসার ভেতর রুমের ভেতরে কেউ ঢোকার কথা না। তো তিনি সবাইকে তাড়াহুড়া করে বাসার সবাইকে রাতে জিজ্ঞেস করে যে তাকে কেউ ডাকতে এসেছিল কিনা, এবং সবার উত্তর না, কেউ তাকে ডাকতে রুমে যায়নি। তার কিছুদিন পর তার আম্মু সকালে হঠাৎ ঘুম থেকে উঠে বলে, মানে তার মা বাথরুমে যাবার সময় নাকি কাকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল গতকাল। কে একজন লম্বা, মানে তিনি বাথরুমের পাশে দাঁড়িয়ে আছে এবং তিনি ঘুমের ঘোরে থাকার কারণে এটা প্রপারলি বুঝতে পারে নাই। যখন বাথরুমের আলোতে ঘুমের ঘোর কাটে তখন তিনি মনে করতে থাকেন এত রাতে এত লম্বা লোকটা কে ছিল। ওয়াশরুম থেকে বের হয়ে তিনি আর তাকে দেখেন না। তার মাও সবাইকে জানায়, কিন্তু কেউ এ কথার পাত্তা দেয় না। আর 2 থেকে 3 মাস পর তার মার বড় একটা অ্যাক্সিডেন্ট হয় এবং তিনি কোমায় চলে যায়। যখন তিনি কোমা থেকে ভালো হয়ে সুস্থ হয়ে বাড়িতে ফেরেন তখন তিনি কাউকে চিনতে পারছিল না, শুধু বলতো আমি অমুক জায়গায় যাব, আমি জায়গার নামটা বলছি না। অদ্ভুত ব্যাপার, তার বাবা এবং পরিবারের কখনো কোনো মানুষজন ওই এলাকায় যায় নাই। এমনকি এমন অবস্থা যে এক সময় গড়ায় যে তাকে বেঁধে রাখা যাচ্ছিল না, তিনি চলেই যাবে সে এলাকাতে। এমন মাঝে মধ্যে দেখা যেত যে পুটলি টুটি বেঁধে রেডি যে সে ওখানে চলে যাবে। বাসায় রাতে যখন সবাই ঘুম থাকতো তখন তার মা চুপি চুপি দরজা খোলার চেষ্টা করতো। তো ওই সময় তাদের পরিবারে অন্য কোনো সদস্য ছিল না যারা তার মার হাতে মার খায়নি। তো যে অপসরা আপু ঘটনা বলেছেন তিনিও কয়েকবার খেয়েছেন। আর তার মা যখন মারতো তখন তাদের সবার গালের মধ্যে আঙ্গুলের ছাপ নাকি 7 দিনের মতো থাকতো। এবং তাদের বাসায় যে খালা ছিল সে মানে তার বাসায় একটা খালা থাকতো, সেই খালাও নাকি সে খালার আঙ্গুলে নাকি কামড় দিয়ে বাঁকা করে ফেলেছিল। তার আম্মুর মধ্যে ছিল অন্যরকম একটা শক্তি সেই সময়। যাই হোক, কোনো মতে 1 বছর পার হয়ে যায়, তার মা সুস্থই হচ্ছিল না। তো কোন একটা কারণে তাদের এই বাসাটা ছেড়ে দিতে হয় এবং নতুন বাসায় উঠতে হয়। নতুন বাসায় উঠবার পর তার মা কেমন জানি আস্তে আস্তে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠা শুরু করে। বাসার সবাই তখন মানে খুশি হয়ে যায় যে আরে যাক আলহামদুলিল্লাহ সুস্থ হচ্ছে। তো তার বাসা যেদিন বদলাবে তার ঠিক কিছুদিন আগের কথা, তার রুমের সাথে ছিল একটা ব্যালকনি এবং সে সময় বন্যা হয়েছিল বলে তার বাবা অনেক লাকড়ি কিনে বারান্দায় রেখেছিল, কারণ গ্যাস এবং পানির প্রবলেমও ছিল। তো যাই হোক, রাতের বেলা হঠাৎ তার মনে হচ্ছিল কে যেন লাকড়িগুলো বান্ডেল থেকে সরিয়ে সরিয়ে একটা একটা করে ফ্লোরে রাখছে। তো অপসর আপু তখন জানালা দিয়ে তাকালো এবং দেখলো সব ঠিক আছে। আর ওনাদের ব্যালকনি ওনার রুমের সাথে লাগানো, কেউ গেলে তিনি দেখবেন সাথে সাথে। তো সবার সাথে সাথে সেই শব্দ আবার শুরু হয় পাগলের মতো। তিনি এক চিৎকারে তার বাবা মা রুমে চলে যায় এবং বলে, তার বাবা এসে সব চেক করে কিন্তু কিছুই ছিল না। তো নতুন বাসায় ওঠার পর তার মা অনেকটাই সুস্থ হয়ে যায়।
কিন্তু আগের কোনো কিছুই তার মনে নাই, সব ভুলে গেছে। এবং ডাক্তারও বলে যে অবস্থা এত খারাপ ছিল, যদি সার্ভাইভ করবে এটাই মিরাকেল। তো অপ্সরা আপুর যে নতুন বাসাটা উঠেছিল সেইটা অ্যাকচুয়ালি একদম অন্ধকার, এবং দুটা বাড়ির মাঝখানে একটা বাড়ি আর কি, যেটাতে কোনো আলো বাতাস নেই। একটা বিল্ডিং হতো আর একটা বিল্ডিং এর দূরত্ব মাত্র 1 হাতের মতো। এতই অন্ধকার ছিল যে দিনের বেলাতেও সব লাইট জ্বালিয়ে রাখতে হতো। বাড়িওয়ালারা ছিল 3 ভাই, এবং পাশাপাশি বাবার পৈতৃক সম্পত্তিতে তারা পাশাপাশি 3টা বাড়ি করে। এবং এই বাড়িতে উঠবার পর তিনি বাসায় সবসময় একা থাকতেন। দেখা যেত তার বাবা মা বাইরে থাকতো, এবং মোস্ট অফ দ্য টাইম তিনি অসুস্থ থাকতো এবং জ্বর লেগেই থাকতো। তার ছোট ভাইটা সারাদিন স্কুলে থাকতো, এবং তার বাবা মা চাকরি করতো, মা শুরুতে চাকরি করতো, এবং ভাইটা কোচিং নিয়ে থাকার কারণে তো বাসায় আসতে লেট করে। তো তিনি থাকতেন একাই। এইদিকে বাসাটা ছিল দিনের বেলা অন্ধকার। তো 1 মাস পর কেটে যায়, তখন রাত 10 থেকে 10:30 হবে। তিনি খুব জ্বর, তার খুব জ্বর ছিল ওই দিন, এবং তিনি ঘুম থেকে উঠে ওয়াশরুমে যাবেন, এবং ওয়াশরুমে তিনি ঢুকেছিলেন। তখন তার পরিষ্কার মনে ছিল কিচেনের ফ্যানটা অফ, ওই দিন বাসায় কেউ ছিল না। কিন্তু তিনি যখন ওয়াশরুম থেকে বের হলেন, দেখলেন কিচেনের ফ্যানটা খুব জোরে ঘুরছে এবং অস্বাভাবিকভাবে। তখন তার মনে হতে লাগলো তার আম্মু এসে গেছে, মনে হচ্ছে রান্না করছে। তিনি রুমে গিয়ে বলেন, আম্মু এক গ্লাস পানি দাও তো। কিন্তু কোনো খবর নাই। কিন্তু কিচেন থেকে পাতিল নাড়াচাড়া করার শব্দ আসছে, কেউ রান্না করছে, এবং মেইন গেট লাগানো, কিন্তু ফ্যান চলছে। তো উনি বলছে বাসায় তো থাকার কথা, কাহিনী কি? তিনি বাসায় একা, তাহলে কিচেনে কে? তো তাদের বাসায় 5 তলায় তার বাবার একটা বন্ধু থাকতো, এবং মাঝে মধ্যে তার বাবা ওইখানে যেত এই টাইমটায়। তিনি এক চিৎকারে দরজা খুলে রেখে ওই 5 তলায় যায় সাহায্যের জন্য, এবং হাঁপাতে হাঁপাতে দরজা নক করে দেখে সেই ফ্ল্যাটে তার বাবা তার বন্ধুর সাথে কথা বলছে। তো তিনি জিজ্ঞেস করেন, তুমি কখন আসছো? তখন তার বললো, বেশ কিছুক্ষণ আগে এসছে। কি হয়েছে? তো ওই অপ্সরা বলে, তুমি আমাকে একা রেখে যাও, আমার তো ভয় লাগছে, কিচেনে কে জানো আছে। এটা বলার সাথে সাথে তারা তার বাবা দৌড় দিয়ে বাসায় যায়, এবং দেখে কিচেনের ফ্যানটা চলছে এবং জোরে জোরে ঘুরছে, এবং সবাই খুব ভয় পেয়ে যায়, শক খেয়ে যায়। তো অপ্সরা আপু এরকম সোফার উপর পা তুলে বসে এমনকি পানি চেয়ে নামা ছিল না, এত ভয় পাচ্ছিল সেদিন। তার মা বলে যে পাশের বিল্ডিং এ কাজ চলছিল, হয়তো তুমি এটা তো তোমার মনের ভুল, এরকম ভয় থাকবার কারণে তুমি, এটা কোনো সমস্যা না। তারপর থেকে তিনি তার মার সাথেই ঘুমাতেন। তো এরকম করে 4-5 মাস কেটে যায়, এবং তার মা তাকে যথেষ্ট, যে রাত্রেবেলা দেখা যেত ঘুমালে যে বাথরুমে গেলেও তার মা উঠে বসে থাকতো। তো এর মধ্যে তার বাবা অফিসে ট্রেনিং এর জন্য রাজশাহী চলে যায়, এবং বাসায় তখন ছিল তিনি, তার মা এবং তার ছোট ভাই। এবং বড় কোনো ছেলে মানুষ ছিল না, তার ছোট ভাই তো ছোট, বড় কোনো ছেলে মানুষ ছিল না। তো একদিন তার আম্মুর জন্য পানি নিয়ে রুমে ঢুকছিল, তখনই তার রুমের ফ্যানটা ছিল বন্ধ। তো হঠাৎ করে একা একা চালু হয়ে যায়। ওই মুহূর্তে তার ভাই এবং আম্মু দুজনেই বেডে বসা। তো তার ভাই তখন ভয় পেয়ে যায়, এবং রাতের বেলা অপ্সরা আপুও ভয় পেতে থাকে। এবং সেদিন রাতের বেলা তার আম্মুর সাথে 2 ভাই বোন ঘুমায়, এবং তারা একসাথেই ওই দিন রাতের বেলা প্রত্যক্ষ করে যে কম্পিউটার টেবিলের সামনে একটা চেয়ার ছিল, সেটা হঠাৎ করে হ্যাচকাকে যেন টান দিয়ে নিয়ে গেল। এবং শব্দে তার মা এবং তারা সবাই একসাথে দেখে যে চেয়ারের জায়গায় নেই, অন্য জায়গায়। এটা কেউ সরায় নেই, তারা 3 জন কিন্তু ওই রুমে, ওই বাড়ি তার বাসাতে ফ্ল্যাট আর কেউ নাই। সেই রাতে তার মা সারা রাত ঘুমায়নি, এবং সকালে তাদের খালাতো ভাইকে ডাক দেওয়া হয়। এবং যেহেতু অপ্সরাপুর বাবাও বাসায় নেই, ওই ভাই যেন তাদের বাসায় শুধুমাত্র রাতের বেলা থাকে, সেই রিকোয়েস্টে সেই খালাতো ভাইকে নিয়ে আসা হয়, এবং খালাতো ভাই রাজি হয়। তো যেদিন থাকে, পরের দিন আসে এবং রাতের বেলা থাকে। তো পরের দিন সকালবেলা, ওই 1 রাত থাকার পরে তো ভাই পরের দিন সকালবেলা তাকে জিজ্ঞেস করে, কিন্তু তুই অত রাতে রুমে কি করছিলি রে? ডিম লাইটে বোঝা গেল তোকে ভূতের মতো লাগলো। তিনি বলেন, কি বলো? আমি তো আম্মুর সাথে ঘুমাইছিলাম। এবং অপ্সরাপুর আম্মু একই কথা বলে যে হ্যাঁ, ও তো আমার সাথে ঘুমিয়েছিল। তো তার ভাই বলে যে আমি ক্লিয়ার দেখলাম, তুই কাহিনী কি? তখন অপ্সরাপুর আম্মু বলে যে আরে তুই কি বলিস, আমি তো ওয়াশরুমে গেলাম, উঠে বসে থাকি, তুই কি দেখছিস বুঝলাম না। তো তার খালাতো ভাই কিছুক্ষণ চুপ করে থাকার পর বললো, খালা আমি আজকে চলে যাব, আমার কিছু কাজ আছে, রাতে থাকতে পারবো না, আমি ছোট ভাইকে পাঠাই দিব না। তো তার কথা মতো ঠিক 2 দিন পর তার ছোট খালাতো ভাই, ওনারই ভাই আসে, এবং প্রথম দিন রাতের বেলা থাকার পর ঠিক একইভাবে সকালবেলা বলতে, কি রে কাল রাতে তুই ডিম লাইটের মধ্যে সোফায় বসেছিলি কেন? কি করতেছিলি এত রাতে? এত ডাকলাম, এত জিজ্ঞেস করলাম, কথাই বললি না। আমি তো ভাবলাম না কি, পরে রুমে গিয়ে ঘুমাই গেলাম। তখন তিনি বললেন, অপ্সরা আপু বলেন, কই না তো, আমি তো আমার আম্মুর সাথে ঘুমাইছিলাম। একই অবস্থা। তিনি শোনার পর বাসায় 1 মুহূর্তের জন্য থাকলো না, কোনো রকম ফ্রেশে বের হয়ে গেল। তাকে হাজারবার জিজ্ঞেস করা সত্ত্বেও কিছু বললো না, এবং এইভাবে বেশ কিছুদিন কেটে যায়, এবং তাদের বাসা খালিই থাকে।
কোনো বড় আর সাহসী মানুষ নাই যে তাদেরকে ওখানে হেল্প করবে বা কিছু একটা। তো দিনে দিনে অফসর আপু আস্তে আস্তে অসুস্থ হতে থাকে আরো বেশি। তো ওই মুহূর্তে গ্রাম থেকে তার নানাকে, আপন নানাকে নিয়ে আসা হয়। তো তার নানা ছিল 5 ওয়াক্ত নামাজি মানুষ। তিনি আসার 2 দিনের মাথায় তাকে তিনি সকালে ঘুম থেকে উঠে বলে, এই তুই একটু সাবধানে থাকবি তো। তো অফসর আপু হাজারবার জিজ্ঞেস করার সত্ত্বেও তার নানা তাকে কিছুই বলে না। এবং সেদিন দুপুর পর্যন্ত তার শরীর বেশ দুর্বল হতে থাকে এবং রাতের বেলা শরীর মারাত্মক কাঁপুনি দিয়ে ওঠে এবং বারবার ঘুমের মধ্যে তিনি বিড়বিড় করে কি জানি বলছিল এবং রাতে তার মা না ঘুমাতে পেরে সজাগই থাকে। তো সকালে উঠে তাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয় এবং অনেকবার চেষ্টা করা হলেও তাকে তার শরীর এত দুর্বল ছিল যে তাকে চেষ্টা করেও নিতে পারে নাই, হাঁটতেই পারছিল না। তো রাতের বেলা অফসর আপু অনেক চিৎকার চেঁচামেচি করে এবং জানালার পাশে তিনি ঘুমাতেন এবং সেই জানালা দিয়ে বের হয়ে যাওয়ার জন্য চিৎকার করতে থাকেন। সবাইকে বলতে থাকে যে আমি বের হয়ে যাব, আমাকে এই জানালা দিয়ে চলে যাব। এবং এই অবস্থা প্রায় কয়েকদিনের। তার নানা আর তার আম্মু কেউই তার সাথে পারছিল না। হঠাৎ করে কোথা থেকে এত শক্তি চলে আসে। সকালে উঠে তার আম্মু যখন এসব তাকে বলে, তার এসব কিছুই মনে নাই। একই রাতে ওই করেসপন্ডিং রাত গভীর হওয়ার পর তিনি জানালা ধরে নাকি অনেকক্ষণ বাইরে তাকিয়েছিল। এটা তার মা ওই রাতে ঘুম ভাঙার পর দেখেছিল যে তিনি বাইরে তাকিয়ে আছে অনেকক্ষণ ধরে। তো তার মা তাকে জিজ্ঞেস করে, কি রে মা, তোর কি হয়েছে, শরীর কি বেশি খারাপ লাগছে? তিনি কোনো জবাব দেন না। হঠাৎ তিনি নাকি কাঁদতে কাঁদতে জবাব দেন, আম্মু জানালার বাইরে আমার মতো একটা মেয়ে আছে, ও আমাকে যেতে বলে ওর সাথে। এটা শুনে তার মা খুব ভয় পেয়ে যায় এবং সকালে উঠে তার সেই খালাতো ভাইদের বলে, তোরা একটু বাসায় আয়, মেয়েটাকে যেভাবে হোক ডাক্তারের কাছে নিতে হবে। এবং তার খালাতো ভাইরা কেউই বাসায় ঢুকতে রাজি হয় না। তারা বলে, আমরা নিচে থাকবো খালা, তুমি নিচে নিয়ে আসো। তো অফসর আপু এতই দুর্বল ছিল যে তার পক্ষে খাট থেকে নামাই সম্ভব হচ্ছিল না। তো খালাতো ভাইরা বলে, খালা আপনি আগে বাসা চেঞ্জ করেন, তারপর আপনাকে আমরা সব বলবো। এই অবস্থায় অল্প সময় বাসাও বদলানো যাচ্ছে না এবং তার আব্বুও নাই। তো হঠাৎ করে 3 দিন পরে তার এক খালাতো ভাই ফোন দেয়। ওই খালাতো ভাইদের মধ্যে একজন বলে যে, খালা আপনাদের বাসার পাশের গলিতে একটা বাসা পেয়েছি, আমরা সব ঠিকঠাক করে ফেলেছি, আপনারা রেডি হন, 2 দিনের মধ্যে বাসে উঠবেন। তো কথা মতো অফসর আপুর আম্মু বাসাটা না দেখেই সেই বাসায় উঠে পড়ে এবং কাকতালীয় ভাবে ওই বাসা ছাড়ার পর তার মা যেভাবে সুস্থ হয়েছিল, এই বাসা ছাড়ার পর অফসর আপু আস্তে আস্তে সুস্থ হতে থাকে। সুস্থ হওয়ার পর একে একে সবাই বলছিল, ওই বাসায় একটা মেয়ে আছে ঠিক অফসর আপুর মতো দেখতে, সেই মেয়েটা যেই রুমে আপুরা ঘুমাতো ঠিক সেই রুমেই ফাঁসি দিয়েছিল। এটা আবার সেই বাড়িওয়ালা লুকিয়েছিল এবং সে এইসব ঘটনাটা কি তার ভাইরা শুনেছিল ওই বিল্ডিং এর ভাড়াটিয়ার কাছ থেকে। তো মেয়েটা ফাঁসি দিয়েছিল প্রেম ঘটিত কারণে, তাই কোনো ছেলে মানুষ আসলেই তারাই দেখতো শুধু মেয়েটাকে। এভাবে 1.5 বছর কেটে যায়, তার আর কোনোই প্রবলেম হয়নি। এবার আসা যাক আসল ঘটনায়। এতক্ষণ যা যা ঘটছিল, যা যা শুনলেন, তার মেইন রিজনে যাই। অফসর আপুর রাশি হচ্ছে তুলা। গেল বছর তিনি প্রায় সময় খুব অদ্ভুত আচরণ করত এবং আতঙ্কে থাকতো। তার মনে হতো কেউ একজন তার সাথে আছে, তাকে দেখে সব সময়। প্রায় তিনি বাসায় বললে কেউ বিলিভ করতো না। ধীরে ধীরে প্রবলেম আস্তে আস্তে বাড়তে থাকে। তিনি দেখা যেত রাতের বেলা প্রতিদিন একা একাই হাসতো, একা একাই বিড়বিড় করতো। তার ছোট ভাই দেখতো কারণ সে তার সাথেই ঘুমাতো, যদিও এগুলো তার কিছুই মনে নাই। আস্তে আস্তে তিনি অনেকটা ডিপ্রেশনে চলে যায়, এমনকি তিনি কয়েকবার সুইসাইড করার ট্রাই করে। তার পরিবার বেশ চিন্তায় পড়ে যায় তাকে নিয়ে। হঠাৎ করে এত বেশি চিন্তা এবং হঠাৎ করে তিনি এত বেশি সাদা হয়ে গেছিল, মনে হচ্ছে শরীরে হিমোগ্লোবিন কমে গেছে। তখন দিন দিন তার শরীরে রক্ত কমে যাচ্ছিল, এটা তার ভাষ্য মতে। এবং 2টা ডাক্তার দেখানোয় কোনো লাভ হয় না। শেষে তাকে সাইকোলজিস্ট দেখানো হয় এবং তিনি বললেন যে, দেখেন ছোটবেলা থেকে একা একা ছিল, একা একা স্কুলে গেছে, কলেজে গেছে, ওই একা একা ফিল করার কারণে এই অবস্থা। তো ফ্যামিলি মেম্বার ছাড়া ছোটবেলা থেকেই কারোর সাথে তিনি বন্ধুত্ব করতে পারে নাই, কোনো বন্ধু বান্ধবী নেই বললেই চলে। এমনকি অফসর আপু রুমে থাকতেই পছন্দ করতো এবং বাসায় গেস্ট আসলে কারোর সাথে কথা বলতো না, এমনকি বাবা মার সাথেও কোথাও যেতে চাইতো না। এসব দেখার পর টেনশনে তার বাবা একটা ডিসিশন দেয় যে তাকে বিয়ে দিলে হয়তো তিনি ঠিক হয়ে যাবেন। লোকজনের সাথে কথাবার্তা বলা, সামাজিকতা মেনটেন করা, হয়তো বিয়ে দিলেই ঠিক হবে। তাই মাত্র 19 বছর বয়সে তাকে বিয়ে দেওয়ার কথা চিন্তা করে। অনেক সম্বন্ধ আসে কিন্তু অনেকে রাজি হয় না, কারণ বয়স অনেক অল্প। তো কথা চলাকালীন পর্যায়ে বিয়ের ক্ষণখান একটা সময় ঠিক হয়ে যায়। ঠিক হওয়ার কথা শুনে প্রায় তিনি নিজের গলা নিজেই চেপে ধরত। বাসার কেউ বিয়েতে রাজি ছিল না, তার বাবার জোরাজুরিতেই পরবর্তী সময় সবাই রাজি হয়। আর তিনি যখন গলা চিপে ধরতো রাতের বেলা, তখন তার ছোট ভাই সেটা সরাতো। তার ছোট ভাই অনেক হেল্প করতো। তো একটা সময় তার বিয়ে হয়ে যায় এবং তা খুব কম মানুষই জানতো যে তার বিয়ের কথা। এবং যারা জানতো তারা সবাই বলতো, কিভাবে এত তাড়াহুড়া করে কাউকে না জেনে বিয়ে দিচ্ছিস।
ছোট মেয়ে শুনলাম, কিন্তু মানসিক প্রবলেমও তো আছে। তো নানান জনের নানান রকম কথাবার্তা। তো বিয়ের রাতের বেলায় তার শ্বশুর বাড়ির দিকে রওনা দিয়ে হয়, তাকে নিয়ে শ্বশুর বাড়ির গ্রামে চলে যাওয়া হয়। সারা রাত তিনি অসুস্থ ছিল এবং পুরো রাস্তা তিনি বমি করেন, যা মোটামুটি 10 থেকে 12 বার, এবং প্রচণ্ড জ্বর নিয়ে তিনি তার শ্বশুর বাড়িতে ওঠেন এবং উঠতে উঠতে ভোরবেলা হয়ে যায়। তো সেদিন রাতের বেলা আবারও সেই প্রবলেম, তিনি নিজের গলা নিজে চেপে ধরেছেন। তো তার স্বামী এইসব দেখে পাগল প্রায় অবস্থা। এটা কি অবস্থা? এটা কি স্বপ্ন? এই তুমি নিজের গলা নিজে চেপে ধরছো কেন? তার ঘুম ভেঙে যায় এবং সে কান্না জুড়ে দেয়। এটা তিনি ঘুমের মধ্যে করছিল এবং বলতে থাকে, কেউ একজন আমার গলা চেপে ধরে, আমাকে সাথে যেতে বলে, আমি যাব না, এবং আমি যখন যাব না বলি তখনই আমার গলা চেপে ধরে এবং আমার বুকের উপরে এসে কথা বলে। আমার বুকের উপরে এসে আমাকে আমি ওর ফেস দেখতে পাই না। এটা অপ্সরা আপু বলছিল তার হাজবেন্ডকে। তার স্বামী এসব কথা শুনে ভয় পেয়ে যায় এবং কাউকে কিছু না বলে ডিরেক্টলি তার অপ্সরা আপুর খালাকে কল করে, বলে ও আজ রাতে সারা রাত ঘুমে কথা বলেছে, নিজের গলা নিজে চেপে ধরে রাখে। তার খালার কথা গুরুত্ব না দিয়ে বলে ও কিছু না, মেডিসিন নিতে ভুলে গেছে দেখে হয়তো প্রবলেম হচ্ছে। তো সেই রাতের পর শুরু হয় এক নতুন তুফান। সেই রাতটি ছিল এমন যে তার কাছে তার কিছুই সে রাতের ব্যাপারে মনে নাই। সেই রাতে তিনি কি করেছে তার কিছুই মনে ছিল না। তিনি ঘুমের মধ্যেই নাকি নিজেকে খামচি দিয়ে শরীরে দাগ করে দিয়েছে। তার স্বামী তাকে বারবার বলছিল ঘুম থেকে তোলার জন্য, কিন্তু তার ঘুমই ভাঙছিল না। তার হাত পা সব বাঁকা হয়ে যাচ্ছে এবং বারবার তিনি বলছিলেন, আমি যাব না তোমার সাথে, আমি আমার স্বামীকে ছাড়বো না, তুমি আমাকে কখনোই নিতে পারবে না। তো এইসব দেখে তার স্বামী একদম পাগল প্রায় অবস্থা। সে যতই তাকে তোলার ট্রাই করে, তিনি ততই তাকে লাথি মেরে ফেলে দিচ্ছে বেড থেকে, এবং তিনি বলছিল, কাছে আসবি না, ও আমার ছিল, তুই কে আজ ওর কাছে চলে আসলি, আজ ওকে আমি নিয়েই যাব, তুই ওকে ছুঁয়ে অনেক বড় ভুল করে ফেলছিস, এইসব অনেক কথা। তো কোনো উপায় না পেয়ে তার স্বামী বাসার সবাইকে ডেকে তুলল এবং অপ্সরা আপুকে জাগানোর ট্রাই করে অনেক কষ্টে তার ঘুম ভাঙে এবং তিনি চোখ খুলতেই বুঝতে পারে অনেক দুর্বল হয়ে গেছে তিনি। ঘুম ভাঙার পর তিনি সাথে সাথে বলেন, আমি মধু খাবো। এটা বলে তিনি ঘুমানোর জন্য কান্নাকাটি শুরু করে দেয়। তো অপ্সরা আপুর বাসা থেকে ফোন আসতে থাকে এবং বলে যে একটা হুজুর আনা হবে। সেই হুজুর বলেছে অপ্সরা আপুকে যেন কোনোভাবেই রুম থেকে বের হতে না দেওয়া হয় আর ঘুমাতে যাতে না দেওয়া হয়। সেই রাতে অপ্সরা আপুর স্বামী, তার শাশুড়ি এবং যা সবাই ওনার হাতে থাপ্পড় খেয়েছে শুধু একটাই কারণে, তুমি ঘুমাতে দিলেই তিনি ঠিক হয়ে যাবে। এবং ঘুমাতে দিলে দেখা যায় যে তিনি হাত পা বাঁকা হয়ে যায়, তার শরীর ঝাঁকে দিয়ে উঠে থাকে। কোনোভাবে ভোর হয় এবং সেই ভোরের বেলা সকালবেলা হুজুর আসে। অপ্সরা আপু তখন অনেক দুর্বল এবং হুজুর এসে বলে, এই মেয়েকে বাঁচানো সম্ভব না, পুরো শরীর আর চোখ হলুদ হয়ে গেছে এই মেয়ের। তো অপ্সরা আপুর বাবা মা তো ঢাকায় তখন এবং টেনশনে, আর এদিকে তার স্বামী কান্নাকাটি করছে, ভয়ঙ্কর অবস্থা। অনেক কষ্ট করে সেই জিনকে ডেকে আনা হয়। সে শুধু অপ্সরা আপু ঘুমালেই তার সাথে কথা বলে, বিধায় তার চেহারা তিনি কখনোই দেখেন নাই। তাকে ডেকে আনার পর জিনটা বলে, আমি ছোট থেকে ওকে পাঠা দিয়ে আসছি, প্রথম যখন ওকে অন্য জিন ধরতে চেয়েছিল আমি রক্ষা করেছি, ওর মাকে আমি সুস্থ করেছি, দ্বিতীয়বারও যখন ধরেছিল আমি তুলে এনেছি, ওকে তাবিজ করতে চেয়েছে ওর চাচারা, আমি কয়েকবার ওকে বাঁচিয়ে রেখেছি, আর সে কিনা অন্য ছেলেকে বিয়ে করবে, ওকে আমি নিয়েই যাব। তো সেই জিনকে কোনোভাবেই বোঝানো সম্ভব ছিল না, সে নিবে এটা বলে সে চলে যায় এবং অনেক ডাকার পর আর হাজির হয় না। হুজুর বলেন, আজ রাতে ঘুমানোর আগে কিছু করতে হবে, তা না হলে ওকে ওরা নিয়ে যাবে। তো হুজুর বলে যে আচ্ছা, ওনার সবচেয়ে প্রিয় জামাটা দেন যেটাতে ওর শরীরের গন্ধ আছে, এবং ওইটাতে হুজুর নিয়ে চলে যায়। সাথে পুরো রুম সাদা সুতা দিয়ে ঘিরে, রুম জানালা দরজা সামনে দিয়ে বন্ধ করে ধোঁয়া টাইপের কিছু একটা দিয়ে চলে যায়। তো ওই ধোঁয়াতে কেউই কাশে না, কারোরই কোনো প্রবলেম হয় না, শুধু কেসেছিল কাশতো খালি অপ্সরা আপু। তো হুজুর তার জামা নিয়ে চলে যায় এবং পরে কল দিয়ে বলে, আমি তোমাদের ঘরের পাশে যে খালটা আছে ওইখানে একটা বস্তার ভেতরে ওই জামাটা রেখে দিয়েছি, আর বলেছি এবার তুমি এই মেয়েকে নিয়ে যেতে পারো, আমরা তোমাকে দিয়ে দিলাম মেয়েটাকে। তিনি বলেন, আমি আজ আসবো না, আমি যদি আসি তাহলে সে আমার পেছনে পেছনে আসবে ঢোকার জন্য, আমি একটা তাবিজ দিয়ে পাঠাচ্ছি, এইটা মেয়েকে মেয়েকে যত তাড়াতাড়ি পারবেন পড়ায় ফেলবেন, সেই জিন বোঝার আগেই যে তাকে বোকা বানানো হয়েছে, তা না হলে খুব ভয়ঙ্কর হবে, তাই তাড়াতাড়ি তাবিজ পড়তে হবে। সেই রাতে তিনি শুধু ঘুমালেন আর বাকি সবাই জেগেছিল তাকে পাহারা দেবার জন্য। সেই হুজুর রাতে অনেকবার কল দিলেন কোনো প্রবলেম হচ্ছে কিনা, না, সেই রাতে আর কিছুই হয়নি। দিন হতেই ঢাকায় ফিরে আসেন অপ্সরা আপু। সেই হুজুর তাদের বাসায়ও আসে এবং একই অবস্থা সাদা সুতা দিয়ে ঘিরে দেয় এবং সেই ধোঁয়া দিল। যারা অপ্সরা আপুর কাছে থাকেন সবাই তাকে আশেপাশে থাকবেন তাদের সবাইকে তাবিজ দেওয়া হলো। তিনি ভালোই ছিল, ডাক্তারের কথা মতো মেডিসিন নিচ্ছিল,
আর হুজুরের দেওয়া ওষুধ খাচ্ছিল, কারণ তার সাথে সেই জিন থাকার কারণে তার শরীরে অনেক রক্ত কমে গেছে। তার হাত থেকে প্রায় তাবিজটা খুলে যেতে চাইতো, সেটা একবার না হয় কয়েক হাজার বার, এবং সেটা যতই টাইট করে বাঁধা থাকুক না কেন। এক রাতে তিনি স্বপ্ন দেখলেন, সে বলছে, আমি যাইনি, আমি আছি তোর সাথে। তোর জীবনে যখন নতুন কেউ আসবে, তোর যখন বাচ্চা হবে, আমি আবার আসব। তিনি ভয় পেতে লাগলেন, ছোট ছোট শব্দ ভয় পেতে লাগলেন, ভয় এমন পেতে লাগলেন এই বুঝি সত্যি কেউ আসলো। সবাই ধরে নিয়েছে এটা তার মেন্টাল প্রবলেম। যে সাফার করে শুধুমাত্র সেই বোঝে তার দিনগুলো কিভাবে যায় এবং কত বাজেভাবে যায়। এমনকি অল্প সাউন্ডও তিনি চিৎকার চেঁচামেচি শুরু করে দিতেন মাঝে মাঝে। তিনি জানেন না ভবিষ্যতে কি হবেন, মানে ভবিষ্যতে কি হতে পারে তার সাথে। ওনার প্রশ্ন একটাই, আসলে কি আসবে সেই জিনটা তাকে নিতে? আজ আপনাকে যে ঘটনাটা লিখে পাঠাচ্ছি, সেই ঘটনাটা 2 বছর আগে আমার নিজের সাথেই ঘটেছিল। এই ঘটনার পরে অলৌকিক বিষয় সম্পর্কে আমার পুরো ধারণাই পাল্টে গেছে। আমি ঘটনাটা সংক্ষেপে লেখার চেষ্টা করছি, যদি ভালো লাগে পড়ে শোনাবেন। 2 বছর আগের কথা। অনার্স পাশ করে একটা ছোট চাকরি শুরু করেছি, বাড়ির কাছে একটা কোম্পানিতে। কয়েক মাস আগে বিয়েও করেছে। জীবনটা যখন সুখ স্বাচ্ছন্দ্যে ভরে উঠেছে, ঠিক তখন এই ঘটনাটা আমার সাথে ঘটে। অফিস বাসার কাছে হওয়ায় আমি লাঞ্চের টাইমে বাসায় আসতাম। একদিন লাঞ্চ টাইমে বাসা থেকে খাওয়া দাওয়া করে অফিসে ফিরছি। সাধারণত হেঁটেই যাওয়া আসা করি আমি। তো বেশ অনেকটা রাস্তা চলে আসার পরে একটা মোড় ঘোরার সময় হঠাৎ একটা ছোট মেয়ের দিকে আমার নজর গেল। 8-10 বছর বয়সী একটা মেয়ে, চোখ বড় বড় করে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তার সাথে চোখাচোখি হতেই আমার গায়ে কেমন একটা কাঁটা দিয়ে উঠল। অদ্ভুতভাবে তাকিয়েছিল সে আমার দিকে। এবার তার মুখের দিকে ভালোভাবে তাকাতেই আমার কি যে হলো আমি নিজেও বুঝতে পারলাম না। আমার মনে হলো যেন আমার পুরো শরীরটা একটা পাখির পালকের মতো পাতলা হয়ে গেল। চারপাশের সবকিছু ঝাপসা হয়ে গেল, একেবারে নিস্তব্ধ। আমার কাছে মনে হলো যেন আমি শূন্যে ভাসছি। আচমকা একটা আঘাতে আমি সম্বিত ফিরে পেলাম। তাকিয়ে দেখি আমি রাস্তায় পড়ে আছি। মানুষজন তাকিয়ে আছে আমার দিকে। সেই মেয়েটার দিকে তাকাতেই দেখলাম সেখানে সেই মেয়েটা নেই। আমি ঠিক কি করব বুঝতে পারছিলাম না। সেদিন অফিস থেকে ফেরার পরে ওই বিষয়টা আমার আর মাথায় ছিল না। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। ঘুমের মধ্যে একটা অদ্ভুত স্বপ্ন দেখে জেগে উঠলাম। স্বপ্নটা ছিল এমন, আমি একটা রাস্তা দিয়ে হাঁটছি। রাস্তার ডান পাশে শুধু পানি আর পানি, আর বাম পাশে পুরোটাই বড় বড় গাছে ভরা একটা জঙ্গল। এমন একা জায়গায় শুধু আমি একা হেঁটে চলছি। কিছু দূর সামনে যেতেই হঠাৎ দেখি জঙ্গলের ভেতরে একটা ফাঁকা মতন জায়গায় 3-4 জন লোক নামাজের প্রস্তুতি নিচ্ছে। একজন একামত দিচ্ছেন। হঠাৎ করে আমার খুব মন চাইল আমি তাদের সাথে নামাজ পড়ার জন্য। তাদের কাছে যেতেই আমি দেখি তারা সবাই আমার অফিসের কলিগ। আমি অবাক হয়ে গেলাম তাদেরকে ওখানে দেখে। একজন ইশারায় আমাকে নামাজে দাঁড়ানোর জন্য বললেন। আমি দৌড়ে রাস্তার অন্য পাশের সেই জলাধার থেকে অজু করে এসে নামাজে দাঁড়ালাম। হাত বাঁধার কিছুক্ষণ পরেই হঠাৎ চোখের কানা দিয়ে আমি তাকিয়ে দেখলাম রাস্তার ওপাশের সেই পানি থেকে কেউ একজন উঠে এলো, আর সে খুব দ্রুত আমাদের দিকে এগিয়ে আসছে। তার হাতে কিছু একটা আছে। তার হেঁটে আসা দেখে আমার বুকটা ধরফর করতে শুরু করলো। অস্থির হয়ে উঠলাম আমি। আর তার পরপরই আমার সাথে থাকা বাকি 4 জনকে সে তার হাতে থাকা কুড়াল দিয়ে মেরে ফেলল, অথচ কেউ কোনো শব্দ করল না। তারপর সে আমার সামনে এসে দাঁড়ালো। তার দিকে তাকাতেই আমার কতদিন দুপুরের কথা মনে পড়ে গেল। এটা তো সেই মেয়ে যাকে দেখার পরে আমার জ্ঞান হারিয়ে গিয়েছিল। সে ভয়ানক ক্রোধ নিয়ে আমাকে মারার জন্য কুড়ালটা উঁচু করল। আমার কাছে মনে হলো
আমার পুরো দুনিয়াটা ওলটপালট হয়ে গেল। আমি কি করব বুঝতে না পেরে পাগলের মতো চিৎকার করে কয়েকবার আল্লাহু আকবার বলতেই চোখ খুলে তাকিয়ে দেখলাম আমি ঘরে শুয়ে আছি। ঘরে থাকা লাল ডিম লাইট জ্বলছে, আমার পুরো শরীর ঘামে ভিজে গেছে। আর ঠিক সেই মুহূর্তে একটা শব্দ আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আমাদের ঘরের পেছনেই একটা ছোট পুকুর আছে। পুকুর পাড়ের শুকনো পাতার উপরে কারো পা পড়ে খড়খড় আওয়াজ করছে। মনে হচ্ছে কেউ যেন আমার ঘরের পেছনেই আছে। আর হঠাৎই আমার ঘরের জানালায় টোকা পড়ল, আর আমার শরীরটা ভয় কেঁপে উঠল। কাঁপা কাঁপা গলায় বললাম, কে? আবার টোকা পড়ল জানালায়। বুকটা তখন ধরফর করছে আমার। নিঃশব্দে স্ত্রীকে ডাক দিলাম। ও তখন চোখ খুলে তাকাতেই সাথে সাথে জানালার টোকা বন্ধ হয়ে গেল। ও জিজ্ঞেস করলো, কি হয়েছে? আমি বললাম, ভালো লাগছে না, আমার জানালাটা খোলো। ও তখন জানালা খুলল। আমি এদিক ওদিকে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না, অথচ এই মাত্র কেউ একজন ছিল। কি হচ্ছিল আমার সাথে আমি বুঝলাম না। সকালে ঘুম থেকে উঠে অফিসে চলে গেলাম। সেদিন আর লাঞ্চে বাসায় ফিরিনি। অফিসের পাশে হোটেল থেকে খেয়ে নিলাম। বিকেলের দিকে আমার স্ত্রী ফোন দিয়ে বলল, আজ একটু তাড়াতাড়ি বাসায় যাও। কেন তা জানতে চাইলে সে বলে, ওর ভাগ্নি এসেছে। ওর মা নাকি ওকে গাড়িতে তুলে দিয়েছিল এখানে আসার জন্য। এখানে একটু বলে রাখি, আমার স্ত্রীর বড় বোনের মেয়ের বয়স ৮-১০ বছর মতোই। আমি ঠিক আছে বলে ফোনটা রেখে দিলাম। সন্ধ্যার সময় বাসায় ফিরে দেখলাম আমার স্ত্রী আর ভাগ্নি মাথা নিচু করে মনোযোগ দিয়ে মোবাইলে কিছু একটা দেখছে। আমি ডাক দিতেই দুজনে আমার দিকে তাকালো। আমার হার্টবিট যেন বন্ধ হয়ে গেল। ঠিক তখন আমি যাকে দেখছি সে ওর ভাগ্নি নয়। সেদিন দুপুরে আর গত রাতের স্বপ্নে দেখা সেই মেয়েটা বসে আছে আমার স্ত্রীর পাশে। আমি সচরাচর মাথা ঠান্ডা রাখার চেষ্টা করি। শান্তভাবে আমি স্ত্রীকে বাইরে ডাক দিলাম। তারপর তাকে খুলে বললাম সব ঘটনা, কি কি হয়েছে আমার সাথে। আর এটাও বললাম যে এই মেয়েটা তোমার ভাগ্নি নয়, ও একটা ডাইনি। এই কথা শুনে ও খুব রাগ করলো, আমাকে টেনে ঘরে নিয়ে গেল। তারপর সেই মেয়েটার দিকে হাত দিয়ে ইশারা করে বলল, তুমি কি অন্ধ হয়ে গেছো? ভুলভাল বকছো কেন? ও আমার ভাগ্নি নয় তো কে? আমি আবার তাকালাম সেই মেয়েটার দিকে। এবার তাকে দেখে অবাক হয়ে গেলাম। দেখলাম তাই তো, এটা তোর ভাগ্নি। নিজেকে এত বোকা মনে হলো। কি করছি আমি এসব? রাতে খাওয়া দাওয়া করার সময় হঠাৎ একটা চিন্তা মাথায় এলো। আমার স্ত্রীর দুলা ভাইয়ের সাথে আমার বেশ ঘনিষ্ঠতা আছে, প্রায় ফোনে কথা হয়। ওনার মেয়ে আমাদের এখানে একা একা চলে এলো, অথচ উনি একবারও আমাকে ফোন দিলেন না। খাওয়া শেষ করে স্ত্রীকে বললাম, আমি একটু বাইরে যাচ্ছি, ফিরতে কিছুটা দেরি হতে পারে, তুমি শুয়ে পড়ো। এই কথা বলে আমি বাইরে এসে ওর দুলাভাইকে একটা ফোন করলাম। কুশলাতে জানার পর জিজ্ঞেস করলাম ওনার মেয়ের কথা। উনি যা বললেন তা শুনে আমার যেন স্ট্রোক হবার জোগাড়। ওনার মেয়ে নাকি 2 দিন ধরে জ্বরে ভুগছে। সাথে সাথে আমার গত রাতে দেখা স্বপ্নের কথাটা মনে হলো। আমার সাথে থাকা সবাইকে মেরে ফেলেছিল ওই মেয়েটা। ভয়ের একটা শীতল স্রোত বয়ে গেল আমার শির দ্বারা বেয়ে। মসজিদের হুজুরকে খুঁজে বের করলাম, তাকে সাথে নিয়ে দ্রুত বাড়ি ফিরলাম। আমার স্ত্রী ঘরে দরজা দিয়ে শুয়ে পড়েছে। অনেকবার দরজা ধাক্কানোর পর দরজা খুলল। ঘুম জড়ানো কণ্ঠে বলল, কি হয়েছে? আমি বললাম, তোমার ভাগ্নি কোথায়? ও খাটের দিকে হাত দিয়ে দেখিয়ে বলল, এই তো শুয়ে আছে। কিন্তু সবাই সেদিকে তাকিয়ে দেখলাম বিছানা পুরোটাই খালি। আমার স্ত্রীর মুখের দিকে তাকাতেই বুঝলাম ও ভীষণ ভয় পাচ্ছে। ওকে তখন জানালাম যে ওর ভাগ্নি 2 দিন ধরে জ্বরে ভুগছে। হুজুরকে সবকিছু খুলে বললাম। সবটা শুনে হুজুর বললেন, খুব সম্ভবত আপনাদের উপরে কেউ কালো জাদু করেছে। উনি একজন কবিরাজের ঠিকানা দিলেন, যিনি হয়তো আমাদের সাহায্য করতে পারবেন। সে রাতে সারাটা সময় আমরা জেগেছিলাম, খুব ভয় পেয়েছিলাম, যার জন্য ঘুম আসছিল না। পরদিন সকালেই সেই কবিরাজের কাছে গেলাম। তিনি আমাদের দুজনকে 2টো তাবিজ দিলেন হাতে বাঁধার জন্য। তারপর আমাদের সাথে আমাদের বাড়ি এলেন।
তার সাথে থাকা লোকটাকে বললেন আজান দেবার জন্য, আর আমাকে বললেন ওনার আজান শেষ হবার আগে বাড়ির 4 কোণায় 4টা গর্ত খোঁড়ার জন্য। আমি একটা শাবল নিয়ে দ্রুত 4 কোণায় 4টা গর্ত খুললাম। কবিরাজের আজান শেষ হবার আগেই অনেক দোয়া কালাম পরে সেই গর্তে 4টা তাবিজ পুঁতে দেন। তারপর আমাদের শোবার ঘর থেকে একটা মাদুলি বের করেন, যেটা পুরোটাই কালো চুল দিয়ে মোড়ানো ছিল। কবিরাজ বললেন এটার কারণেই আপনাদের সাথে এমনটা হচ্ছিল, ইনশাল্লাহ আর কোনো কিছু হবে না। তারপর তিনি সেটা আগুনে পুড়িয়ে ফেলেন। শাফিন ভাই মাদুলিটা যখন পোড়াচ্ছিল, খুব অদ্ভুত একটা শব্দ হচ্ছিল। তখন মনে হচ্ছিল অনেক দূর থেকে কেউ যেন চিৎকার করে কাঁদছে। এরপর আমাদের সাথে আর খারাপ কোনো কিছু হয়নি। শাফিন ভাই, এটাই ছিল আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। যদি ভালো লাগে প্লিজ পড়ে শোনাবেন। ভূত প্রেত আছে কিনা জানি না, তবে দৃষ্টির বাইরেও একটা জগতের অস্তিত্ব আছে। যারা সেখানে যোগাযোগ করতে পারে তারা কেন এই জিনিসগুলোকে খারাপ কাজে ব্যবহার করে তা আমি ভেবে পাই না। আল্লাহ তাদের হেদায়েত দান করুক। সালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, এতক্ষণ থেকে আপনাদেরকে অনেকগুলো ভয়ানক ঘটনা শোনানো হয়েছে। এই ঘটনাগুলোর মধ্যে থেকে কোন ঘটনাটি আপনার কাছে সব থেকে বেশি ভয়ানক বলে মনে হয়েছে, কোন ঘটনাটি আপনার জীবনের কোনো একটা অতীতের সঙ্গে মিলে গেছে, এমন যদি কোনো ঘটনা থেকে থাকে সেটি কিন্তু আমাদের কাছে জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। আর এরকম ভয়ানক ঘটনাগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন যেন আমাদের ভিডিও নোটিফিকেশনগুলো আপনার কাছে পর্যন্ত পৌঁছতে পারে। আর যারা এখন পর্যন্ত আমাদের ভিডিওটি দেখতেছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যেই যারা আমাদের সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এরকম ভয়ানক ভিডিওগুলো পছন্দ করেন, বাছাই করা সেরা ভয়ানক ঘটনাগুলো একত্রিত শুনতে চান, তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করে আসবেন। আমাদের চ্যানেলের প্রত্যেকটি ঘটনা বাছাই করা সেরা ভয়ানক ঘটনা। তাই আপনারা চাইলেই কিন্তু আমাদের চ্যানেলটি ভিজিট করতে পারেন অথবা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো প্রিয় লিসেনার্স, আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। আবারও দেখা হচ্ছে নতুন এপিসোডে নতুন আরো অনেকগুলো ভয়ানক ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আমাদের আজকের এপিসোড। আল্লাহ হাফেজ।